আমরা ইতিমধ্যেই সিকোয়েন্সিয়াল সার্কিট সম্পর্কে পড়াশোনা করে এসেছি এবং এর পাশাপাশি আমরা বিগত লেকচারগুলোতে হাফ অ্যাডার, ফুল অ্যাডার এই সার্কিটগুলো কিভাবে তৈরি করতে হয় এবং এনকোডার, ডিকোডার এই ডিজিটাল ডিভাইসগুলো কিভাবে তৈরি করতে হয় এবং তার জন্য যাবতীয় যে আলোচনা সেটা হচ্ছে আমরা করে এসেছি। আজকে আমরা এই আলোচনার উপর কিছু প্রবলেম সলভ করতে যাচ্ছি এবং আমরা দেখতে যাচ্ছি যে আসলে এই কনসেপ্টের উপর বেস করে আমরা কত ভেরিয়েশনের হচ্ছে প্রবলেম দেখতে পারি। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা শুরু করি। সো আমাদের আজকের আলোচনায় শুরুতে হচ্ছে থাকবে এমসিকিউ, যেটা হচ্ছে বিগত লেকচারে আমরা যা পড়েছি তার উপর বেস করে আমরা প্রবলেমগুলো দেখতে যাচ্ছি। তো ফার্স্টে আমরা যে প্রবলেমটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এনকোডার রিলেটেড একটা প্রবলেম, যেখানে বলা হচ্ছে যে এনকোডারের ক্ষেত্রে কোনটি সঠিক। আচ্ছা, তো ফার্স্ট অপশনে বলা হচ্ছে যে ইনপুট 2 টু দি পাওয়ার n হলে আউটপুট হবে n, ইনপুট n হলে আউটপুট হবে 2 টু দি পাওয়ার n, ইনপুট n হলে আউটপুট হবে n, কোডেড ডেটাকে আনকোডেড ডেটায় রূপান্তর করে। আচ্ছা, তো এখানে মেইনলি এনকোডারের যে বেসিক বৈশিষ্ট্য তার উপরে হচ্ছে আমাদের কোশ্চেনটা আস্ক করা হয়েছে। তো আমরা যদি একটু মাথায় রাখি যে এনকোডারের যে বৈশিষ্ট্য সেটা কি ছিল? সেটা হচ্ছে যে এনকোডারকে যদি আমরা 2 টু দি পাওয়ার n সংখ্যক বিট যদি আমরা তাকে ইনপুট হিসেবে দেই, তাহলে সে হচ্ছে আমাদেরকে n সংখ্যক বিট আমাদেরকে আউটপুট হিসাবে দিবে। ঠিক আছে? অর্থাৎ আমরা যদি 2 টু দি পাওয়ার n সংখ্যক বিট হচ্ছে আমরা এনকোডারকে ইনপুট হিসেবে দেই, তাহলে এনকোডার থেকে আউটপুট জেনারেট হবে হচ্ছে n বিটের। ঠিক আছে? সো এটা হচ্ছে একটা এনকোডারের প্রপার্টি। অর্থাৎ সে হচ্ছে আনকোডেড ডেটাকে কোডেড ডেটায় রূপান্তর করে। ঠিক আছে? এই যে এটা হচ্ছে আমাদের আনকোডেড ডেটা, এটা হচ্ছে আমাদের আনকোডেড ডেটা, আনকোডেড ডেটা যেটাকে হচ্ছে n বিটের একটা সে কোডে রূপান্তর করে। ঠিক আছে? কোডে রূপান্তর করে। আচ্ছা, সো তার উপর বেস করে আমরা যদি এখন সলিউশন খুঁজতে যাই, তাহলে দেখতে পাচ্ছি যে ইনপুট 2 টু দি পাওয়ার n হলে আউটপুট n। এটা কোথায় আছে? এই যে অপশন এ তেই কিন্তু এটা আছে যে ইনপুট 2 টু দি পাওয়ার n হলে আউটপুট হবে n। তো অপশন এ কিন্তু আমাদের এখানে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা নেক্সট প্রবলেম দেখতে পাচ্ছি ডিকোডারের ইনপুট সংখ্যা যদি 4 হয়। ঠিক আছে? অর্থাৎ এটা হচ্ছে আমাদের ইনপুটের ভ্যালু। তো সেই ক্ষেত্রে আউটপুট কত হবে? আচ্ছা, আমরা একটু ডিকোডারের জন্য মনে রাখবো। ডিকোডারের জন্য হচ্ছে প্রপার্টিটা এরকম যে একটা ডিকোডারকে আমরা যদি n সংখ্যক বিট ইনপুট হিসেবে দেই, n সংখ্যক বিট যদি আমরা তাকে ইনপুট হিসেবে দেই, তাহলে তার জেনারেটেড আউটপুট হয় হচ্ছে 2 টু দি পাওয়ার n বিটের। ঠিক আছে? অর্থাৎ সে হচ্ছে কোডেড ডাটাকে আনকোডেড ডেটায় কনভার্ট করে। ঠিক আছে? তো এটা হচ্ছে ইনপুট এবং এটা হচ্ছে আমাদের আউটপুট। তো দেখো এখানে কিন্তু আমাদের ইনপুটের যে মান n সেটি কিন্তু দিয়ে দেওয়া আছে। সেটা কত? সেটা হচ্ছে 4। তাহলে আমাদের আউটপুটটা কত হবে? আউটপুটটা হবে 2 টু দি পাওয়ার 4। ঠিক আছে? ইনপুট যেহেতু আমাদের 4 দেয়া ছিল, তাহলে আউটপুট হবে 2 টু দি পাওয়ার 4। দ্যাট মিনস 16। তো এখানে 16 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, যেটা কোথায় আছে? যেটা হচ্ছে অপশন সি তে আছে। সো সি হচ্ছে আমরা অ্যান্সার হিসেবে নিচ্ছি। আচ্ছা, নেক্সটে যাই। নেক্সট কোশ্চেনে বলা হচ্ছে যে কোন ডিজিটাল সার্কিটের ইনপুট এবং আউটপুট সংখ্যা সমান। আচ্ছা, তো আমরা যদি একটু চিন্তা করি যে আমাদের এতক্ষণ ধরে পড়ে আসা সার্কিটগুলোর মধ্যে কোনটার ইনপুট এবং আউটপুট সংখ্যা সমান, অপশনগুলো একটু চেক করি, তাহলে বুঝতে পারবো কারেক্ট অ্যান্সার কোনটা। প্রথমে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে হাফ অ্যাডার। আচ্ছা, হাফ অ্যাডারের কথা আমরা একটু চিন্তা করে দেখি হাফ অ্যাডার কিরকম ছিল। আমাদের মনে থাকা উচিত যে হাফ অ্যাডার কি করে। হাফ অ্যাডার হচ্ছে আমাদের 2 বিট যোগ করতে সাহায্য করে, তাই না? 2 বিটের যে যোগফল সেটা হচ্ছে আমরা হাফ অ্যাডার দিয়ে করতে পারি। একটা হাফ অ্যাডার এ হচ্ছে 2 বিট ইনপুট হিসাবে নেয়। ঠিক আছে? 2 বিট ইনপুট হিসাবে নেয় এবং তার জন্য যে আউটপুট সেটা হচ্ছে সে জেনারেট করে, এবং সেটা কিভাবে জেনারেট করে? যে সে হচ্ছে একটা সাম ভ্যালু দেয় এবং আমাদেরকে কি করে? সে কিন্তু সামের পাশাপাশি তোমার হচ্ছে যে ক্যারিটা থাকে সেই ক্যারিটাও আমাদেরকে দিয়ে দেয়। ঠিক আছে? 1 বিটের যে ক্যারি সেটা দিয়ে দেয়। আমরা এখানে দেখতে পাচ্ছি যে 2 বিট সে যদি ইনপুট হিসেবে নেয়, তাহলে তোমাকে সে 1 বিটের সাম ভ্যালু দিবে, আরেক বিটের হচ্ছে সে ক্যারি ভ্যালু দিবে। ঠিক আছে? আমাদের দেখো এখানে ইনপুট আসতেছে হচ্ছে 2টা,
ইনপুট হচ্ছে আমাদের এখানে ২টা এবং আমরা দেখতে পাচ্ছি এখানে যে আউটপুটও কিন্তু আমাদের ২ বিটের। ঠিক আছে? আউটপুটও ২ বিটের। তো আল্টিমেটলি এখানে ইনপুট আর আউটপুটের যে সংখ্যা সেটা কিন্তু সমান চলে আসতেছে। ঠিক আছে? আচ্ছা। তো ফাইনালি আমরা দেখতে পাচ্ছি এই ২ টা সমান। তো আমাদের অপশন এ যে কারেক্ট এটা কিন্তু আমরা অলরেডি বুঝে গেছি। ঠিক আছে? আচ্ছা বাকি অপশনগুলো তাও একটু চেক করি। ফুল অ্যাডারের ক্ষেত্রে ঘটনাটা কি? ফুল অ্যাডারের ক্ষেত্রে কি হয়? ফুল অ্যাডারের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে এটা যদি একটা ফুল অ্যাডার হয় তাহলে ফুল অ্যাডার এটা যদি একটা ফুল অ্যাডার হয় তাহলে আমরা দেখতে পাই যে ফুল অ্যাডারে হচ্ছে আমরা ৩ টা ইনপুট দিতে পারি, তাই না? একটা হচ্ছে যে আমাদের ২ টা বিট যেটা ইনিশিয়ালি আমাদের নাম্বারের মধ্যে ছিল। আর আরেকটা হচ্ছে যে আগের বিট ২ টার যোগফলের যে ক্যারি, ঠিক আছে? সেটা হচ্ছে আমরা এখানে ইনপুট দিতে পারি যেটাকে CI হিসেবে লেখা হয়। তো ৩ বিট হচ্ছে আমরা এখানে ইনপুট হিসেবে দিতে পারি এবং তার জন্য আমাদের আউটপুট আসে হচ্ছে ২ টা। একটা হচ্ছে সাম ভ্যালু আরেকটা হচ্ছে এই যে এই ৩ বিটের যোগফলের জন্য যে ক্যারিটা জেনারেট হচ্ছে সেই আউটপুট ক্যারিটা। তো এইখানে দেখো আমাদের ৩ বিটের যে ইনপুট তার জন্য কিন্তু আমরা এখানে ৩ বিটের ইনপুটের জন্য কিন্তু আমরা এখানে কয় বিটের আউটপুট পাচ্ছি? আমরা পাচ্ছি হচ্ছে ২ বিটের আউটপুট, তাই না? তো আমাদের এইখানেও কিন্তু ইনপুট আর আউটপুট সংখ্যা কি না বলো তো? সেম না, ঠিক আছে? সো এই কারণে ফুল অ্যাডার কিন্তু কারেক্ট অ্যান্সার না। এরপরে দেখি অপশন সি এনকোডার। এনকোডার নিয়ে কিন্তু আমরা একটু আগেই কথা বলেছি। এনকোডার কি করে? এনকোডার হচ্ছে 2 টু দি পাওয়ার n সংখ্যক ইনপুটকে সে হচ্ছে n বিটের আউটপুটে কনভার্ট করে। তো এটা হচ্ছে এনকোডারের বৈশিষ্ট্য। সো এটা কোনোভাবেই সেম না। ঠিক আছে? এই ২ টা যে কোনোভাবেই সেম না এটা আমরা জানি। আচ্ছা। এখন লাস্ট আসি কাউন্টার। কাউন্টারের বেলায় আসলে আমরা দেখি যে আমরা এখানে আসলে ইনপুট হিসাবে কি দেই? কাউন্টারে ইনপুট হিসাবে আমরা দেই হচ্ছে ক্লক পালস, তাই না? ক্লক পালস ইনপুট হিসাবে দেই এবং সে হচ্ছে আল্টিমেটলি আমাদের ক্লক পালস কাউন্ট করে সেই অনুযায়ী আউটপুট দেখায়। এখন আমরা যদি ধরো ২ বিট একটা একদম সিম্পল কাউন্টার যদি চিন্তা করি ২ বিট বা ১ বিটের যদি কাউন্টার চিন্তা করি তাহলে আমাদের এখানে কি থাকবে? আমাদের থাকবে হচ্ছে একটা ফ্লিপ ফ্লপ থাকবে। সো আমরা যদি কাউন্টারটাকে ধরো যে আমরা যদি ডি ফ্লিপ ফ্লপ দিয়ে কাউন্টারটা হচ্ছে যদি ইমপ্লিমেন্ট করি তাহলে এই যে আমরা বাইরের থেকে হচ্ছে একটা ক্লক হচ্ছে ইনপুট হিসাবে দিব আর এটাই হচ্ছে ডি তে হচ্ছে তোমার ইনপুট হিসাবে এই কিউ বারের যে ভ্যালু এটাই হচ্ছে ডি তে ইনপুট হিসাবে যাবে। ঠিক আছে? সো এটা হচ্ছে একটা ১ বিটের কাউন্টার, 1 বিট কাউন্টার। তো দেখো তুমি ১ বিটের কাউন্টারের জন্য তুমি এইখানে যে আউটপুটটা পাচ্ছ সেই আউটপুটটা কিন্তু এই যে কিউ বারের ভ্যালুটাই হচ্ছে তুমি আউটপুট হিসাবে নিবা। এটাই তোমার হচ্ছে Q0 বা আউটপুট। তো তুমি ১ বিট আউটপুট নিতেছো কিন্তু তার জন্য তোমাকে ইনপুট দিতে হচ্ছে কি দেখো, একটা হচ্ছে তোমার এই ক্লক আরেকটা হচ্ছে এই যে ডি এর যে ভ্যালুটা সেটা। ঠিক আছে? এটা হচ্ছে ২ টা ইনপুট। সো কোনোভাবেই আমাদের এখানে ইনপুট আর আউটপুট কিন্তু সেম হচ্ছে না। ঠিক আছে? তো আমরা এইজন্য কাউন্টারেও কিন্তু কি দেখতে পাচ্ছি না? ইনপুট আর আউটপুট সংখ্যা সমান দেখতে পাচ্ছি না। একমাত্র হাফ অ্যাডার সেখানে হচ্ছে আমরা সমান দেখতে পাচ্ছি ইনপুট আর আউটপুট। এজন্য অপশন এ হাফ অ্যাডারকে হচ্ছে কারেক্ট হিসাবে নিচ্ছি। এরপরে আসো দেখো, এখানে বলা হচ্ছে একটা ট্রিকি কোয়েশ্চেন যে -293 যেটা হচ্ছে একটা ডেসিমাল নাম্বার, এটাকে যদি আমি রেজিস্টারে স্টোর করতে চাই তাহলে কমপক্ষে কত বিট প্রয়োজন হবে? ঠিক আছে? আচ্ছা। সো আমরা একটু যদি চিন্তা ভাবনা করি যে কম্পিউটার আসলে কিভাবে ডাটা রাখে, কম্পিউটার হচ্ছে সে রেজিস্টারে বাইনারি ভ্যালু বা বাইনারি বিট হিসাবে রাখে। এখন সে নেগেটিভ নাম্বারকে কিভাবে ডিল করে, ঠিক আছে? তুমি যদি খেয়াল করো এটা একটা নেগেটিভ নাম্বার, ঠিক আছে? নেগেটিভ নাম্বার। তো মনে রাখবা একটা জিনিস যে এই নেগেটিভ নাম্বারকে হচ্ছে কম্পিউটার অলওয়েজ 2's কমপ্লিমেন্ট ফর্মে রাখে, ঠিক আছে? তো আমাদেরকে যেটা দেখতে হবে যে -293 এইটা হচ্ছে একটা নেগেটিভ নাম্বার। ঠিক আছে? এটা হচ্ছে একটা নেগেটিভ নাম্বার। তো নেগেটিভ নাম্বারকে ডিল করার জন্য আমরা কিন্তু 2's কমপ্লিমেন্টটা ইউজ করে থাকি। ঠিক আছে? তো আমরা এখন দেখব যে এই -293 আসলে আমরা কিভাবে 2's কমপ্লিমেন্ট ফর্মে হচ্ছে রিপ্রেজেন্ট করতে পারি। ঠিক আছে? তো তোমরা এটা জানো অলরেডি আমাদের যে 293 যেটা আছে, ঠিক আছে? এইটাকে আমরা যদি বাইনারিতে কনভার্ট করি, ঠিক আছে? আমরা হচ্ছে এটাকে যদি বাইনারিতে নিয়ে যাই, তো আমরা হচ্ছে এইখানে বাইনারিতে যদি কনভার্ট করি তাহলে একটা ভ্যালু পাবো যেটা আমাদের বোঝা যাচ্ছে যে
অ্যাটলিস্ট 16 বিট লাগবে, ঠিক আছে? কারণ 8 বিট দিয়ে হচ্ছে তুমি 255 পর্যন্ত ভ্যালুকে স্টোর করতে পারো 0 থেকে 255। তো 293 যেহেতু আমাদের ভ্যালুটা, মানে এখানে অ্যাবসোলিউট ভ্যালুটা যেহেতু 293, সো আমাদের অবশ্যই 8 বিটের চেয়ে বেশি, এবং সেটা কত? এটা হচ্ছে 16 বিট, ঠিক আছে? আচ্ছা, সো আমরা হচ্ছে 16 বিট অ্যাটলিস্ট হচ্ছে এখানে ইউজ করব 293 কে রিপ্রেজেন্ট করার জন্য। আমি যদি জিনিসটা দেখাই, আমাদের হচ্ছে একটা 16 বিটের রিপ্রেজেন্টেশন এখানে আসবে, ঠিক আছে? এই যে এরকম করতে আমরা একটা 16 বিট হচ্ছে এখানে রিপ্রেজেন্টেশন পাবো। আচ্ছা, এখন দেখো এটা কিন্তু আমাদের 293 এর যেই ভ্যালুটা সেটা বাইনারিতে চলে আসবে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের বাইনারিতে 293 এর ভ্যালু, ঠিক আছে? এই পুরো জিনিসটা হচ্ছে আমাদের বাইনারিতে। এখন আমাদের কম্পিউটার -293 কে কিভাবে স্টোর করবে? 2's কমপ্লিমেন্ট ফর্মে স্টোর করবে। তো তোমাকে এটা যেটা করতে হবে সেটা হচ্ছে পুরো জিনিসটার 1's কমপ্লিমেন্ট একবার নিতে হবে। 1's কমপ্লিমেন্ট একবার নিতে হবে। তো 1's কমপ্লিমেন্ট নেয়ার পর যেই রিপ্রেজেন্টেশনটা আসবে সেটাও কিন্তু আল্টিমেটলি আমাদের 16 বিটেরই হবে। ঠিক আছে? সেটাও আল্টিমেটলি 16 বিটেরই হবে। তো এটা একটা 16 বিটের রিপ্রেজেন্টেশন হচ্ছে, এবং আমরা যদি এর সাথে +1 করি তাহলেই কিন্তু আমরা ফাইনালি পেয়ে যাবো, এই যে এটার সাথে আমরা যদি +1 করি তাহলেই আমরা পেয়ে যাবো হচ্ছে আল্টিমেট -293 এর 2's কমপ্লিমেন্ট রিপ্রেজেন্টেশন, ঠিক আছে? -293 2's কমপ্লিমেন্ট রিপ্রেজেন্টেশন, এবং তুমি দেখবা যে এটা আল্টিমেটলি আমাদের একটা 16 বিট রিপ্রেজেন্টেশনই কিন্তু হবে। কেন? এর কারণ হচ্ছে যে 293 যে ভ্যালুটা ছিল আমাদের সেটা কিন্তু আমরা 16 বিটে এক্সপ্রেস করছিলাম। 16 বিটে এক্সপ্রেস করছিলাম। তো আমরা যদি এর 1's কমপ্লিমেন্ট নিয়ে +1 করি তাহলে আল্টিমেটলি কিন্তু আমাদের ওই ভ্যালুটাও 16 বিটের মধ্যেই কিন্তু সীমাবদ্ধ থাকবে। ঠিক আছে? সো আমাদের এখানে যে ভ্যালুটা সেটা হচ্ছে আমরা 16 বিটে -293 যে ভ্যালুটা সেটা হচ্ছে আমরা 16 বিটে স্টোর করতে পারবো। আচ্ছা, এইটা হচ্ছে আমরা ভেঙে যেটা পাইলাম সেটা। এখন আমি যদি একদম ম্যাথমেটিক্যালি বা একটা সূত্র দিয়ে এটা বোঝানোর চেষ্টা করি তাহলে সেটা কিভাবে আমরা করতে পারি? তো দেখো, আমরা যখন আনসাইন্ড নাম্বার চিন্তা করতাম, ঠিক আছে? আমি যদি তোমাদেরকে একটু মনে করাই বিষয়টা, দেখো তুমি যে আনসাইন্ড এর জন্য আমরা এরকমটা কিন্তু দেখেছিলাম যে আনসাইন্ড এর জন্য আমাদের যদি n বিট থাকে, ঠিক আছে? n বিট যদি আমরা ইউজ করি, n বিট দিয়ে হচ্ছে আমরা কি করতে পারি? 0 থেকে 2 টু দি পাওয়ার n-1 এই পর্যন্ত হচ্ছে নাম্বারকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি, তাই না? আনসাইন্ড নাম্বারের ক্ষেত্রে। এখন আমরা যদি সাইন্ড নাম্বার চিন্তা করি, সাইন্ড নাম্বার যদি আমরা চিন্তা করি, সাইন্ডে কি হয়? একটু চিন্তা করে দেখো যে সাইন্ডে কিন্তু আমরা তখন কিন্তু আর তোমার 0 থেকে 2 টু দি পাওয়ার n- পর্যন্ত আমরা রিপ্রেজেন্ট করতে পারি না, ঠিক আছে? n বিট যদি আমাদের কাছে থাকে, তখন হচ্ছে ২ টা ভাগ হয়ে যায়। একটা হচ্ছে যে আমরা মাইনাসের জন্য কত বিট রিপ্রেজেন্টেশন পাবো, আর পজিটিভ এন্ডে আমরা কতগুলো নাম্বারকে রিপ্রেজেন্ট করতে পারবো, আর নেগেটিভ এন্ডে হচ্ছে আমরা কতগুলো নাম্বারকে রিপ্রেজেন্ট করতে পারবো। সো দেখা যায় যে আমাদের পজিটিভ এন্ডে যেই পরিমাণ নাম্বারকে রিপ্রেজেন্ট করা যায় সেটা হচ্ছে আমাদের 0 থেকে 0 থেকে 0 থেকে আমাদের হচ্ছে 2 টু দি পাওয়ার n-1 এই পর্যন্ত, ঠিক আছে? 0 থেকে 2 টু দি পাওয়ার n-1 এই পর্যন্ত হচ্ছে পজিটিভ নাম্বারকে রিপ্রেজেন্ট করা যায়। আর নেগেটিভের ক্ষেত্রে সেটা হচ্ছে -1 থেকে -2 টু দি পাওয়ার n-1, ঠিক আছে? তো এইটা হচ্ছে আমরা কিন্তু সাইন নাম্বারের ক্ষেত্রে দেখেছিলাম। এখন তুমি চিন্তা করো যে আমাদের এই n এর ভ্যালু যদি 16 হয়, ঠিক আছে? আমি এটা একটু দেখাই যে আমাদের এখানে n এর ভ্যালু যদি 16 হয়, এই যে অ্যাকর্ডিং টু দিস ফর্মুলা আমাদের n এর ভ্যালু যদি 16 হয়, অর্থাৎ আমরা যদি 16 বিটের জন্য চিন্তা করি তাহলে কি হবে? 16 বিটের জন্য চিন্তা করলে তুমি দেখো, এখান থেকে তুমি দেখতে পাবা যে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে এরকম যে আমরা 0 থেকে পাবো হচ্ছে 2 টু দি পাওয়ার 16 -1 এই পর্যন্ত। এটা হচ্ছে পজিটিভ এন্ডে, আর নেগেটিভ এন্ডে পাবো হচ্ছে -1 থেকে -2 টু দি পাওয়ার তোমার হচ্ছে 16 -1। দ্যাট মিনস
-2^15। তো আমি যদি -2^15 এর ভ্যালুটা বের করি, দেখবা এটা আসবে হচ্ছে অ্যারাউন্ড হচ্ছে আমাদের আসবে তোমার অ্যারাউন্ড আসবে হচ্ছে -32768 -32768 মানে হিউজ একটা ভ্যালু, ঠিক আছে? এই যে -2^15 এটা হচ্ছে আমাদের হিউজ একটা ভ্যালু দিচ্ছে। তো আমরা কিন্তু এই যে 293 এটাকে ইজিলি 16 বিট দিয়ে কিন্তু কভার করতে পারবো, ঠিক আছে? সো এই জিনিসটা হচ্ছে তোমরা চাইলে সূত্র হিসাবে মাথায় রাখতে পারো বা একটা ফর্মুলা হিসেবে মাথায় রাখতে পারো, তাহলে হচ্ছে এই ধরনের প্রবলেম ইজিলি সলভ করতে পারবা। আদারওয়াইজ তোমরা এই যে বেসিক থেকে আমরা আসলে টুস কমপ্লিমেন্ট পড়ার সময় কিন্তু এই জিনিসগুলো দেখেছিলাম যে আসলে আমরা এই টুস কমপ্লিমেন্ট করি কি জন্য? করি হচ্ছে যেন কম্পিউটারে ইজিলি হচ্ছে আমরা নেগেটিভ নাম্বার স্টোর করতে পারি। সো তুমি তো টুস কমপ্লিমেন্ট করার প্রসেস জানো। সো এখান থেকে তুমি ইজিলি বের করতে পারো যে 293 এইটার আমি 16 বিট রিপ্রেজেন্টেশন যদি বের করি তাহলে টুস কমপ্লিমেন্টকে কি 16 বিটে রাখা যাবে কিনা? তুমি দেখবে অবভিয়াসলি রাখা যাবে। তার মানে আসলে আমার -293 কে স্টোর করতে লাগবে 16 বিট। সো অ্যান্সার হবে অপশন বি, ঠিক আছে? সো আশা করি এটা বুঝতে পারছো। আমরা নেক্সটে মুভ করি। নেক্সটে দেখো যে কোয়েশ্চেনটা আছে সেটা হচ্ছে গতি বেশি কিন্তু ধারণ ক্ষমতা কম এরকম মেমোরি কোনটা? ঠিক আছে? আমাদের 4 ধরনের মেমোরি দেয়া আছে। তো আমরা রেজিস্টার নামক মেমোরি ডিভাইসটা পড়ার সময় এটা বলেছিলাম যে রেজিস্টার খুবই ফাস্ট হয় কিন্তু সমস্যা হচ্ছে যে রেজিস্টারের ক্যাপাসিটি কম, ঠিক আছে? খুব অল্প পরিমাণ বিট ধারণ করতে পারে কিন্তু এটা খুবই ফাস্ট একটা মেমোরি ডিভাইস হয়, ঠিক আছে? সো অপশন বি এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এরপর দেখো 5 টি ইনপুট বিশিষ্ট ডিকোডারের আউটপুট লাইন কতটি? ঠিক আছে? সো আমাদের এটা জানা আছে যে ডিকোডার এটা কি করে? ডিকোডার হচ্ছে তোমার n ইনপুট নিয়ে সে হচ্ছে 2 টু দি পাওয়ার n তোমাকে আউটপুট হিসেবে দেয়। তো এখানে আমাদের যে n এর মান সেটাই দিয়ে দেওয়া আছে। দেখো n এর মান হচ্ছে আমাদের 5। তো n এর মান যদি 5 হয় তুমি এখান থেকে 2 টু দি পাওয়ার 5 করে হচ্ছে আউটপুট পেয়ে যাবা। দ্যাট ইজ তোমার আউটপুট লাইন হবে 32। সো অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এর পরের কোশ্চেনে আমাদের বলা হচ্ছে যে এনকোডারের ইনপুট কি হতে পারে? ঠিক আছে? একটা অক্টাল সংখ্যা, হেক্সাডেসিমাল সংখ্যা, দশমিক সংখ্যা। তো আমরা একটু চিন্তা করি যে এনকোডার আসলে কি করে? এনকোডার আসলে যেটা করে সেটা হচ্ছে যে সে মানুষের বোধগম্য ভাষা নিয়ে সেটাকে কম্পিউটারের বোধগম্য ভাষায় কনভার্ট করে। ঠিক আছে? এটাকেই কিন্তু আমরা বলি যে আনকোডেড ডেটা ইনপুট হিসেবে নিয়ে সে হচ্ছে কোডেড ডেটায় কনভার্ট করে। ঠিক আছে? এই যে এটা যদি আমাদের এনকোডার হয় এ হচ্ছে আনকোডেড ডেটা এটা নিয়ে সে হচ্ছে কোডেড ডেটায় কনভার্ট করে। ঠিক আছে? এখন তুমি ভাবো যে আনকোডেড ডেটা কি হইতে পারে? এই যে এখানে যেগুলো বলছে অক্টাল, ডেসিমাল, তারপরে হেক্সাডেসিমাল এই সবই কিন্তু আমাদের আনকোডেড ডেটা হতে পারে। অক্টাল, হেক্সাডেসিমাল, ঠিক আছে? তারপরে হচ্ছে ডেসিমাল এগুলো কিন্তু মানুষ বুঝে কিন্তু কম্পিউটার কিন্তু এই নাম্বার সিস্টেম বা এই ভাষা কিন্তু কম্পিউটার বুঝে না। ঠিক আছে? এইজন্য এটাকে আমরা বলতেছি আনকোডেড ডেটা। তাহলে কম্পিউটার কি বুঝে? কম্পিউটার একমাত্র বুঝে হচ্ছে বাইনারি নাম্বার সিস্টেমে যেই ল্যাঙ্গুয়েজকে আমরা ডিফাইন করি সেটা। ঠিক আছে? সো আনকোডেড ডেটা হিসাবে আমরা এখানে যেটা বলতেছি অক্টাল, হেক্সাডেসিমাল, ডেসিমাল এইগুলো আসলে কম্পিউটার বুঝে। ঠিক আছে? সো আল্টিমেটলি এইগুলাকে এনকোডার ইনপুট হিসেবে নিতে পারে। তো এখানে যেটা দেয়া এনকোডার ইনপুট হচ্ছে অক্টাল সংখ্যা হতে পারবে, তারপরে দশমিক সংখ্যা হতে পারবে, হেক্সাডেসিমাল সংখ্যা হতে পারবে। সো অপশন ডি এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা এরপরে যাই। দেখো এখানে বলা হচ্ছে নেক্সট কোয়েশ্চেনে যে লজিক বর্তনী আলফা নিউমেরিক ক্যারেক্টারকে বাইনারি কোডে পরিণত করে তাকে আমরা কি বলি? তো দেখো এই যে আলফা নিউমেরিক ক্যারেক্টার এগুলো আসলে কি? এগুলো আসলে আনকোডেড ডেটা। তুমি যে কোয়েশ্চেনটা একটু ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবে এই যে আলফা নিউমেরিক ক্যারেক্টার বলতে আসলে আনকোডেড ডেটা বলা হচ্ছে এবং দেখো এটাকে কিসে কনভার্ট করতেছে? বাইনারি কোডে। তো এই কাজটা কে করে? এই কাজটা হচ্ছে আমাদের এনকোডার করে। ঠিক আছে? এনকোডার। তো এখানে কারেক্ট অ্যান্সার হবে এনকোডার যেটা অপশন বি তে আছে। তো অপশন বি কে আমরা অ্যান্সার হিসেবে নিচ্ছি। এরপরে দেখো আবার এই যে ডিকোডার রিলেটেড প্রবলেম। ডিকোডারের ইনপুট এন এর মান দেওয়া আছে তাহলে আউটপুট কত হবে? তো আমরা জানি n থেকে 2 টু দি পাওয়ার n এ হচ্ছে কনভার্ট করে ডিকোডার। সো 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে আমাদের কত বলো তো? 16। তো 16 হচ্ছে আমাদের এখানে ডিকোডারের আউটপুট। এরপরের কোশ্চেনে বলা আছে উপাত্ত তথ্য সংরক্ষণের সাথে জড়িত নিচের কোনটি? ফ্লিপ ফ্লপ এটা কিন্তু একটা মেমোরি ডিভাইস। তো এটা কিন্তু অবশ্যই উপাত্ত তথ্য সংরক্ষণ করতে পারবে। ঠিক আছে? তো এটা আমাদের কারেক্ট। এরপরে অ্যাডার।
অ্যাডার কিন্তু যোগ করতে পারে, 2টা বিট যোগ করতে পারে, কিন্তু 2টা বা 3টা বিট যোগ করতে পারে, কিন্তু কিন্তু তোমার মেমোরি হিসাবে কাজ করতে পারে না, স্টোর করতে পারে না অ্যাডার। সো এইটা কিন্তু কারেক্ট না। এবং ফাইনালি যেটা আছে রেজিস্টার, এটাও মেমোরি হিসাবে কাজ করে, ঠিক আছে? তো ফ্লিপ ফ্লপ, রেজিস্টার এই 2টাই হচ্ছে মেমোরি হিসেবে কাজ করে। ফ্লিপ ফ্লপ 1 বিট স্টোর করতে পারে, আর রেজিস্টার হচ্ছে n সংখ্যক বিট স্টোর করতে পারে। মানে 1 এর বেশি সংখ্যক বিট হচ্ছে সে স্টোর করতে পারে। তো 1 আর 3 এই 2টা হচ্ছে মেমোরি ডিভাইস। তো আমরা অপশন বি কে হচ্ছে কারেক্ট অ্যান্সার হিসেবে নিচ্ছি। এরপরে দেখো এখানে বলা হচ্ছে যে ABCD এই রকমভাবে যদি আমরা ইনপুট দেই, ABCD ইনপুট বিশিষ্ট ডিকোডারের আউটপুট সংখ্যা কত হতে পারে, ঠিক আছে? আচ্ছা, তো ABCD দেখো এগুলো হচ্ছে আমাদের কোডের ডেটা হিসাবে যদি আমরা ডিকোডারে ইনপুট দেই, তাহলে আমাদের এটা আউটপুট হিসাবে যদি আমরা চাই, তাহলে আমাদের আউটপুট লাইন কতগুলো লাগবে, ঠিক আছে? তো বোঝাই যাচ্ছে যে আমাদের এখানে হেক্সাডেসিমাল হচ্ছে ইনপুটে আসতেছে, ঠিক আছে? হেক্সাডেসিমাল হচ্ছে ইনপুটে আসতেছে। তাহলে আমাদের যে ডিকোডার থাকবে, ডিকোডারের যে আউটপুট হবে, সেই আউটপুট বোঝানোর জন্য এট লিস্ট আমাদের কয় বিট লাগবে? এট লিস্ট হচ্ছে আমাদের 16টা বিট লাগবে বা 16টা লাইন লাগবে, ঠিক আছে? তো আমরা যদি এখানে ABCD কে ইনপুট হিসেবে নিয়ে আউটপুট দিতে চাই, তাহলে এট লিস্ট হচ্ছে আমাদের 16টা লাইন লাগবে। এখন এটা কেন? আমরা যদি এই ABCD এগুলোকে হচ্ছে যদি ইনপুট হিসেবে নিয়ে থাকি, ঠিক আছে? এগুলোকে যদি আমরা ইনপুট হিসেবে নিয়ে থাকি, তাহলে আমাদের ডিকোডারকে অবশ্যই কি করতে হবে? এই 4টার মধ্যে থেকে যেকোনো একটাকে কি করতে হবে? 4টার মধ্যে থেকে যেকোনো একটাকে সিলেক্ট করতে হবে, তাই না? তো এই যে দেখো, এই পুরো জিনিসটাকে হচ্ছে আমরা হেক্সাডেসিমালে চিন্তা না করে, যেটা হচ্ছে শুরুতে অনেকেরই চিন্তা আসতে পারে, হেক্সাডেসিমাল হিসেবে না চিন্তা করে আমরা চিন্তা করতে পারি যে এটা হচ্ছে আমাদের 4টা ইনপুট লাইন, ঠিক আছে? অর্থাৎ এটা হচ্ছে আমাদের n = 4। তো আমাদের 4টা ইনপুট লাইন n = 4, তাহলে সেখান থেকে ডিকোডারে যদি আমি 4টা ইনপুট লাইন পাস করি, তাহলে আমাদের আউটপুট হবে হচ্ছে 2^4, দ্যাট মিনস 16, ঠিক আছে? তো আমাদের অপশন ডি এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। আচ্ছা, নেক্সট এখন হচ্ছে আমরা একটা উদ্দীপকের আন্ডারে কিছু প্রবলেম দেখব। দেখো এখানে হচ্ছে একটা উদ্দীপক দেওয়া আছে। উদ্দীপকে হচ্ছে আলাদা, আলাদা 2টা ব্লক ডায়াগ্রাম দেওয়া আছে, ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের ফার্স্ট কোয়েশ্চেনে যেটা বলা হচ্ছে যে ক চিত্রের আউটপুটে যোগফল s এর সমীকরণ কোনটি হবে, ঠিক আছে? তো এই যে আমাদের ক চিত্রটা হচ্ছে এইটা, যেটা হচ্ছে একটা হাফ অ্যাডারের ব্লক ডায়াগ্রাম, ঠিক আছে? এটা একটা হাফ অ্যাডারের ব্লক ডায়াগ্রাম। কিভাবে বুঝলাম? দেখো এখানে 2 বিট ইনপুট হিসেবে নেওয়া হচ্ছে এবং 2 বিট আউটপুট হিসেবে দেওয়া আছে, এবং বলা আছে আমাকে যে একটা আউটপুট হচ্ছে সাম আর একটা ক্যারি। তো আমি বুঝে গেছি এটা একটা হাফ অ্যাডার। আচ্ছা, তো যোগফল s এর সমীকরণ কি হবে? তো আমরা জানি সাম s এর যে ইকুয়েশনটা হয় সেটা হচ্ছে আমাদের এই যে 2 বিট আমরা ইনপুট হিসেবে দিই তার XOR অপারেশনের রেজাল্ট, ঠিক আছে? তো আমাদের s যেটা হবে সেটা হচ্ছে s হবে হচ্ছে m XOR n। তো আমরা দেখব এটা কোথায় আছে? এই যে অপশন বি তে আছে। সো অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এরপরে দেখো পরের কোশ্চেনে বলা হচ্ছে খ চিত্রের আউটপুট ক্যারি c = 0 পেতে হলে, ক্যারি c = 0 পেতে হলে ইনপুট MNCin এর মান কত হবে, ঠিক আছে? আচ্ছা, তো আমরা একটু দেখি খ চিত্রে আসলে এটা কি দেওয়া আছে। তো আমরা যদি একটু চিত্রটা খেয়াল করি, দেখবো এখানে একটা ব্লক ডায়াগ্রাম দেওয়া আছে যেখানে 3টা ইনপুট নেওয়া হচ্ছে MNCin এবং 2টা আউটপুট দেওয়া হচ্ছে। একটা আউটপুট হচ্ছে সাম s আর একটা হচ্ছে ক্যারি CO, ঠিক আছে? তো এইটা হচ্ছে একটা ফুল অ্যাডারের ব্লক ডায়াগ্রাম। তো যেহেতু এটা একটা ফুল অ্যাডারের ব্লক ডায়াগ্রাম, তো আমরা ক্যারি আউটপুটের জন্য একটা ইকুয়েশন ইজিলি লিখে ফেলতে পারি। সেটা হচ্ছে এরকম যে আমাদের মনে থাকা উচিত যে আউটপুট ক্যারি তার জন্য যে ইকুয়েশন হয় সেটা হচ্ছে এরকম, যে আমাদের mn এই 2টাকে মানে আউটপুট ক্যারির ইকুয়েশনকে হচ্ছে আমরা 3 ভাবে লিখতে পারি। তার মধ্যে একটা হচ্ছে আমাদের এইটা, যে আমরা হচ্ছে mn তাকে হচ্ছে মাল্টিপ্লাই করলাম এবং তার সাথে OR করলাম হচ্ছে ci and mn এর XOR, ঠিক আছে? আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের আউটপুট ক্যারি CO এর ইকুয়েশন, ঠিক আছে? তো এই জিনিসটা আমাদের এখন কি করতে হবে? 0 করতে হবে, ঠিক আছে? আউটপুট ক্যারি 0 পেতে হবে। তো এটা কখন পাবো? যে দেখো আমাদের আলাদা, আলাদাভাবে যদি 2টা জিনিস 0 আসে,
ঠিক আছে? এই যে এই পার্ট আর এই পার্ট দুইটাই যদি আলাদাভাবে 0 আসে, এই পার্ট আর এই পার্ট এই দুইটাই যদি আলাদাভাবে 0 আসে তখন কিন্তু আমরা কি পাবো? আউটপুট ক্যারিটা 0 পাবো। এখন একটু দেখি আমরা অপশনগুলো টেস্ট করে কি আসে। ফার্স্ট অফ অল m = 0 n = 1 এটা যদি আমরা বসাই আর sin যদি 1 বসাই তাহলে কি আসে দেখো। যে আমাদের m = 0 অপশন 1 নম্বরের জন্য m = 0 n = 1 সো 0 আর 1 এর যদি আমি এন্ড করি এটা কিন্তু 0 হচ্ছে প্লাস ci টা হচ্ছে ci অর্থাৎ sin এটা হচ্ছে 1 এন্ড m আর n এর XOR সো 0 XOR 1 ঠিক আছে? তো তুমি খেয়াল করো 0 আর 1 এর এন্ড করলে তুমি পাবা হচ্ছে 0 আর হচ্ছে 1 এন্ড 0 আর তোমার হচ্ছে 1 এর XOR করলে কত পাবা? 0 আর 1 এর XOR করলে পাবা হচ্ছে 1 তো 0 প্লাস 1 এন্ড 1 দ্যাট মিনস এটা আল্টিমেটলি 1 দিবে তোমাকে। আচ্ছা এরপর দেখো 2 নম্বর অপশনটা টেস্ট করি। 2 নম্বর অপশনে হচ্ছে আমাদের m0 n1 ঠিক আছে? m0 n1 sin 0 আচ্ছা তো আগের মতোই আছে জাস্ট sin 0 করতেছে। তো m0 n1 sin হচ্ছে 0 সো sin এই যে বাইরে 0 আর আল্টিমেটলি এখানে আসতেছে হচ্ছে 0 XOR 1 সো দেখো এই যে আল্টিমেটলি পুরাটাই কিন্তু 0 আর 0 হয়ে 0 চলে আসবে। তো অপশন 2 কিন্তু আমাদের ভ্যালিড। ফাইনালি অপশন 3 এটা হচ্ছে m = 1 n = 0 sin = 0 ঠিক আছে? সো অপশন 3 তে আমরা যাই। অপশন 3 তে হচ্ছে আমাদের m = 1 n = 0 m = 1 n = 0 তার সাথে আমরা OR করব হচ্ছে ci হচ্ছে 0 দেয়া আছে এবং তার সাথে এন্ড হবে হচ্ছে 1 XOR 0 তো আল্টিমেটলি তুমি যদি এটা হিসাব নিকাশ করো দেখো 0 প্লাস 0 চলে আসবে দ্যাট মিনস আমাদের আউটপুট কিন্তু 0 চলে আসবে। তো অপশন 2 আর 3 এই দুইটাই কিন্তু কারেক্ট। তো এটা কোথায় আছে অপশন এই দুইটা অপশন একসাথে কোথায় আছে? এই যে সি তে। তো সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এখন এটা এত ঝামেলা না করে আমরা কিন্তু আরো সহজে করতে পারতাম। যেহেতু এমসিকিউ সেটা কি যে আমরা 3 বিট যোগ করার চেষ্টা করব। তো তুমি যদি 3 বিট যোগ করো দেখবা যে কোন ক্ষেত্রে ক্যারি আসতেছে। তুমি দেখো এই কেসটায় আসলে তোমাকে কি যোগ করতে হইতো? এই যে এই জিনিসটা যোগ করতে হইতো। 0 1 হচ্ছে প্রাইমারি বিট আর এই যে উপরে হচ্ছে একটা ক্যারি। ক্যারিটা হচ্ছে আমি উপরে লিখতেছি এটা হচ্ছে +1 তো দেখো তুমি যদি এই যে এই 3 বিট যোগ করতে যাইতো তোমাকে আল্টিমেটলি কি করতে হইতো 1 আর 1 কে যোগ করতে হইতো। সো 1 আর 1 কে যোগ করলে আমরা জানি যোগফল হয় 0 আর একটা কি থাকে আরেকটা আমাদের ক্যারি থাকে তাই না? এই যে ক্যারি কিন্তু আসতেছে। দ্যাট মিনস এটাই কিন্তু আমাদের কি বলতো আউটপুট ক্যারি। তার মানে এটা 1 আসতেছে আউটপুট ক্যারি। তো 1 নম্বর অপশন কিন্তু কারেক্ট যে না এটা আমরা কিন্তু এই যে ডিরেক্টলি অ্যাডিশন করে বুঝতে পারি। আচ্ছা এবার দেখি 2 নম্বর অপশনে ক্যারি থাকে কিনা। দেখো এটাও সহজে আমরা এড করতে পারবো। এই যে 0 আর 1 হচ্ছে আমাদের প্রাইমারি বিট তার সাথে এই যে ক্যারি হচ্ছে 0 তো এই যে দুইটা 0 এর সাথে আমরা যদি 1 এড করি আমাদের রেজাল্ট হয় 1 আর একটা কি থাকে আর একটা হচ্ছে আমাদের আউটপুট ক্যারি থাকে যেটা হচ্ছে এখানে 0 ঠিক আছে? যেহেতু হাতে কিছু নাই তার মানে আউটপুট ক্যারি 0 দ্যাট মিনস আমাদের এই যে CO এটার ভ্যালু 0 এবং 3 নম্বরের ক্ষেত্রে আমরা যেটা করছি এই যে 1 আর 0 এড করছি এবং তার সাথে আউটপুট ক্যারি হচ্ছে 0 ছিল। তো দেখো এই যে দুইটা 0 এর সাথে 1 এড করলে কিন্তু আমাদের রেজাল্ট 1 হয় আর হাতে কিছু থাকে না এর অর্থ হচ্ছে আমাদের আউটপুট ক্যারি 0 তো তুমি আউটপুট ক্যারি 0 কখন হবে এটা একদম ডিরেক্ট ক্যালকুলেশনটা করলে এই 3 বিট বাইনারি অ্যাডিশনের ক্যালকুলেশনটা করলে ইজিলি বুঝতে পারবা। তখন আর হচ্ছে তোমাকে এই সূত্রে ভ্যালু বসিয়ে দেখতে হবে না যেটা অনেক ক্ষেত্রে টাইম কনজিউমিং। আচ্ছা এখন হচ্ছে আমরা কিছু সিকিউ কোয়েশ্চেন সলভ করব। ফার্স্ট যে কোয়েশ্চেনটা আমাদের আছে সেখানে বলা হচ্ছে যে এটা হচ্ছে আমাদের একটা উদ্দীপকের আন্ডারে ঘ নাম্বার যে কোয়েশ্চেন সেখানে বলা হচ্ছে চিত্র 2 এবং চিত্র 3 এর মধ্যে কোনটি যোগ করার জন্য বেশি উপযোগী? আচ্ছা তো আমরা যদি একটু খেয়াল করি এটা হচ্ছে আমাদের চিত্র 2, এটা হচ্ছে আমাদের চিত্র 3, এটা হচ্ছে আমাদের দুইটা চিত্র। তো আমাদের বলছে যে এই দুইটা চিত্রের মধ্যে কোনটি যোগ করার জন্য বেশি উপযোগী, ঠিক আছে? আচ্ছা আমরা একটু খেয়াল করি দুইটা চিত্র আসলে কি ইন্ডিকেট করতেছে। ফার্স্ট অফ অল এইখানে যে চিত্রটা দেওয়া আছে এটা হচ্ছে 2 বিট ইনপুট নিচ্ছে x আর y, তার বেসিসে একটা XOR অপারেশন করে আউটপুট দিচ্ছে হচ্ছে s, অর্থাৎ s হচ্ছে আমাদের x XOR y আর আরেকটা হচ্ছে x আর y এর AND অপারেশন করে আউটপুট দিচ্ছে c, যেটা হচ্ছে x and y, ঠিক আছে? তো আমাদেরকে বলছে যে এই চিত্র 2 আর চিত্র 3 এর মধ্যে কম্পেয়ার করতেছে। আমরা দেখতে পাচ্ছি এই চিত্র 2 এটা আসলে কিছুই না, এটা হচ্ছে একটা হাফ অ্যাডার, তাই না? কারণ হাফ অ্যাডার সার্কিট যখন আমরা বিল্ড করেছিলাম তখন দেখেছিলাম যে আমাদের এই যে 2 বিটের হাফ অ্যাডারের জন্য
যে সাম ইকুয়েশনটা আসে সেটা হচ্ছে 2 বিটের XOR, আর আউটপুট ক্যারির যে ইকুয়েশনটা আসে সেটা হচ্ছে 2 বিটের AND, ঠিক আছে? তো আল্টিমেটলি আমাদের এখানে যে সার্কিটটা দেওয়া ছিল এটা একটা হাফ অ্যাডারের সার্কিট। আচ্ছা, এবার যদি আমরা চিত্র 3 টা খেয়াল করি, চিত্র 3 এ কি দেখতে পাচ্ছি যে 3 বিট হচ্ছে আমরা কোনো একটা ডিভাইসে ইনপুট হিসাবে দিচ্ছি। এখানে 3 বিটকে আমরা বলতেছি X, Y এবং Cin। আচ্ছা, তার বেসিসে আমরা যে আউটপুট পাচ্ছি 2 বিটের, সেটার মধ্যে একটা হচ্ছে আউটপুট S আর একটা হচ্ছে Cout। অর্থাৎ এটা সহজেই আমাদেরকে ইন্ডিকেট করছে যে এটা হচ্ছে একটা ফুল অ্যাডারের সার্কিট, ঠিক আছে? ফুল অ্যাডারের সার্কিট। এটা একটা ফুল অ্যাডার সার্কিট। তো আমাদেরকে আল্টিমেটলি যেটা করতে হবে সেটা হচ্ছে হাফ অ্যাডার সার্কিট আর ফুল অ্যাডার সার্কিটের মধ্যে তুলনা করতে হবে এবং কোনটা যোগ করার জন্য বেশি উপযোগী সেটা হচ্ছে আমাদেরকে অ্যানালাইসিস করতে হবে। এখন আমরা কিন্তু এটা জানি যে হাফ অ্যাডার দিয়ে হচ্ছে আমরা 2 বিট যোগ করতে পারি, ঠিক আছে? হাফ অ্যাডার দিয়ে আমরা 2 বিট যোগ করতে পারি, আর ফুল অ্যাডার দিয়ে হচ্ছে আমরা 3 বিট যোগ করতে পারি, অর্থাৎ ক্যারি হ্যান্ডেল করা যায়। 2 বিট যোগ করা যায় আর ফুল অ্যাডার দিয়ে হচ্ছে 3 বিট যোগ করা যায় উইথ ক্যারি, ঠিক আছে? ক্যারি সহ। তো যেহেতু আমরা এখানে ক্যারিটা হ্যান্ডেল করতে পারি এবং আমাদের এটা খুবই বেশি প্রয়োজন হয় ক্যারি হ্যান্ডেল করা, ঠিক আছে? সবসময় আমাদের দেখা যায় যে 2 বিট যোগ করলে অনেক সময় ক্যারি চলে আসে। আগের বিটে ক্যারি চলে আসলে পরের বিটে সেটা হ্যান্ডেল করতে হয়। তো এই কাজটা যেহেতু ফুল অ্যাডার করতে পারে, এই কারণে আমাদের অ্যান্সার হবে এটি। আমরা একটু সাজিয়ে গুছিয়ে যদি লিখি তাহলে আমরা এটা কনক্লুশন টানতে পারবো যে আমাদের ফুল অ্যাডার বেশি উপযোগী, ঠিক আছে? যোগ করার কাজে। কারণ এখানে হচ্ছে আমরা ক্যারি হ্যান্ডেল করতে পারি। আচ্ছা, আমরা নেক্সটে যাই। আচ্ছা, আমরা এখন যে সিকিউ প্রবলেমটা দেখতে পাচ্ছি, এখানে হচ্ছে কি আছে? এখানে হচ্ছে একটা ব্লক ডায়াগ্রাম দেয়া আছে। আমাদেরকে এই ব্লক ডায়াগ্রামের আন্ডারে যে কোয়েশ্চেনটা বলা হচ্ছে যে ফার্স্টে উদ্দীপকের বর্তনীটিকে NOR গেট দ্বারা বাস্তবায়ন করতে হবে, ঠিক আছে? তো আমাদেরকে হচ্ছে এই ব্লক ডায়াগ্রামকে একটু অ্যানালাইসিস করতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই ব্লক ডায়াগ্রামে 2 টা ইনপুট আছে, ঠিক আছে? অ্যারো দিয়ে হচ্ছে আমাদের এখানে ইনপুট। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ইনপুট এবং এই ইনপুটের উপর ভিত্তি করে আমরা 2 টা আউটপুট জেনারেট করতেছি, ঠিক আছে? এই যে এটা একটা আউটপুট, এটা একটা আউটপুট। আচ্ছা, তো এখানে দেখা যাচ্ছে যে সমান সংখ্যক ইনপুট এবং সমান সংখ্যক আউটপুট আছে, ঠিক আছে? তো এইটা আসলে কার বৈশিষ্ট্য? এটা আসলে কার বৈশিষ্ট্য? আমরা একটু আগে পড়ে এসেছিলাম যে এটা আসলে হাফ অ্যাডারের বৈশিষ্ট্য। যে সে হচ্ছে যতটা ইনপুট নেয় ততটাই আউটপুট দেয়। তো আমরা এইটুকু বুঝে গেছি যে এটা একটা হাফ অ্যাডার। তো তাই যদি হয় তাহলে আমরা যদি এখন ইনপুট আর আউটপুটকে ডিফাইন করি তাহলে সেটা কিভাবে করা যায়? যে আমরা যদি বলি যে ইনপুট হচ্ছে তোমার x এবং y, তাহলে তার আউটপুট যেটা হবে সেটা কি, কি? একটা হচ্ছে যে তার সাম, যেটা হবে x আর y এর XOR অপারেশন, আর আরেকটা হচ্ছে হবে তোমার ক্যারি, যেটা হচ্ছে x আর y এর AND অপারেশন, ঠিক আছে? এখন আমাদেরকে হচ্ছে এই সাম আর ক্যারিকে এমনভাবে মডিফাই করতে হবে যেন আমরা এটাকে NOR গেট দিয়ে ইমপ্লিমেন্ট করতে পারি। আচ্ছা, তো আমরা শুরু করি। তো ফার্স্ট অফ অল আমরা হচ্ছে ক্যারি যেই ভ্যালুটা আসলো ক্যারির, সেটাকে হচ্ছে কিভাবে NOR গেট দিয়ে বাস্তবায়ন করা যায় তার জন্য মডিফাই করার চেষ্টা করি। তো x and y এটাকে আমাদেরকে মডিফাই করে OR এবং NOT দিয়ে লিখতে হবে, ঠিক আছে? তো সেই কাজটা কিভাবে করা যায়? আমরা হচ্ছে জোর করে যদি 2 টা NOT এখানে নিয়ে আসি, তাহলে আমরা এই যে ১ম NOT-টাকে এপ্লাই করে ডি মর্গানস রুল ফেলতে পারবো। সেক্ষেত্রে আসবে হচ্ছে এরকম x বার প্লাস y বার পুরাটার উপরে হোল বার, ঠিক আছে? তো দেখো এখানে কিন্তু আমরা ক্যারিকে পুরোপুরি OR এবং NOT দিয়ে রিপ্লেস করে ফেলছি, ঠিক আছে? আচ্ছা, এবার আসা যাক সাম। সাম হিসাবে আমরা পাচ্ছি হচ্ছে x XOR y। তো আমরা এখন কি করব? আমরা এখন এটাকে যদি ভেঙে লিখি তাহলে লিখতে পারবো হচ্ছে এরকম যে x XOR y সমান হচ্ছে x বার y প্লাস x y বার। এখন দেখো এখানে কিন্তু AND অপারেশন দেখতে পাচ্ছি। সো AND অপারেশনকে আমাদের কি করতে হবে? কোনোভাবে সরাতে হবে। তো তার জন্য আমরা কি করতে পারি? আমরা হচ্ছে তার জন্য জোর করে হচ্ছে এখানে 2 টা নট অপারেশন আনতে পারি, ঠিক আছে? নট অপারেশন আনলাম। এখন শুধু নট অপারেশন আনলেই কিন্তু এটা সরবে না। কেন? তুমি যদি ১ম নট অপারেশনটা এপ্লাই করো, এই যে ১ম নট অপারেশনটা এপ্লাই করো তাহলে আল্টিমেটলি এটা যেটা হবে যে এটা হচ্ছে আমাদের এইখানে XNOR অপারেশনের যে আউটপুট সেটাই কিন্তু আমাদেরকে এখানে দিবে, ঠিক আছে? শুধু আমরা যদি এখানে ১ম নটটা এপ্লাই করি তাহলে এটা আমাদেরকে XNOR অপারেশনের যে আউটপুট সেটা আমাদেরকে দিবে। তাহলে এটাকে কোনোভাবে কি আরো একটু চেঞ্জ করা যায় কিনা, ঠিক আছে? যেন এই AND টা সরে যায়। এই যে এখানে যে AND অপারেশন গুলো আছে এগুলো আমরা কোনোভাবে সরাতে পারি কিনা তা দেখতেছি। আচ্ছা,
তাহলে সেটা কিভাবে করা যায়? যে আমরা একটা কাজ করি, আমরা জোর করে কিছু জিনিস আনি এখানে। এই যে x and x বার আর হচ্ছে তোমার y and y বার। এটা হচ্ছে আমরা জোর করে এখানে যোগ করতেছি। কেন? কারণ যোগ করলে আল্টিমেটলি চেঞ্জ হবে না কিছু। কারণ x and x বার হচ্ছে 0, y and y বার এটাও কিন্তু 0। তো ২ টা জিনিসই যেহেতু 0, সো 0 OR করলে আল্টিমেটলি কোনো চেঞ্জ হয় না। ঠিক আছে? তো এইটা আনার কারণে আমরা এখন যে সুবিধাটা পাবো সেটা হচ্ছে এরকম দেখো, যে আমাদের এইখানে x বার কিন্তু এই প্রথম ২ টা পদ থেকে কমন যাচ্ছে। তুমি দেখো এই যে আমাদের এই পদ আর এই পদ থেকে কিন্তু x বার কমন যাচ্ছে। সিমিলারলি এই পদ আর এই পদ থেকে হচ্ছে আমাদের y বার কমন যাচ্ছে। তো আমরা যদি এখন x বার কমন নেই তাহলে কি পাবো? x বার কমন নিলে আমরা পাবো হচ্ছে x প্লাস y, এটা হচ্ছে একটা। তার সাথে পাবো হচ্ছে তোমার এখানে y বার কমন নিলে x প্লাস y। ঠিক আছে? আচ্ছা। তো আমাদের এর পরে কি আসে আমরা একটু দেখি এখান থেকে। এখান থেকে আমাদের দেখা যাচ্ছে যে স্টিল আমাদের এখানে কিন্তু এই AND অপারেশন যেটা সেটা কিন্তু এখানে রয়ে গেছে। ঠিক আছে? AND অপারেশন কিন্তু আমাদের রয়ে গেছে। তো আমাদের সামহাউ এখান থেকে AND অপারেশন সরাতে হবে। আচ্ছা, তো আমরা আরেকটু এক কাজ করতে পারি, সেটা হচ্ছে এই ২ টা পদ থেকে x প্লাস y, এই যে আমাদের এই পদ আর এই পদ থেকে x প্লাস y কমন নিতে পারি। ঠিক আছে? তো আমরা যদি x প্লাস y কমন নেই, আমরা এর পরের লাইনটা এখানে লিখছি। আমরা যদি x প্লাস y কমন নেই, দেখো কি আসে? x প্লাস y কমন নিলে আসে হচ্ছে x বার প্লাস y বার। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো, এখন তুমি যদি এখানে তাকাও তুমি দেখবা যে স্টিল এখানে হচ্ছে AND অপারেশন আছে। অর্থাৎ আমরা কোনোভাবে AND এর পিছু ছাড়তে পারতেছি না। ঠিক আছে? তো এখানে এসে আমরা যদি ২ টা নট, ওই যে যেটা হচ্ছে আমরা শুরুতে নিয়েছিলাম, ওই নট ২ টা যদি আবার এইখানে নেই, এইবার আমাদের একটু উপকার হইতে পারে। কিভাবে? তুমি দেখো যে আমরা হচ্ছে এইবার এই যে এই জিনিসটাকে হচ্ছে একটা অংশ, আর এই জিনিসটাকে যদি আরেকটা অংশ ধরি তাহলে এই যে এই নটের সাহায্যে আমরা ডি মর্গানস রুল এপ্লাই করতে পারবো। এবং তাই যদি করি তাহলে আমাদের কি হবে? এই যে x প্লাস y, এই পুরো জিনিসটার উপর একটা নট চলে আসবে। এই AND যেটা আমরা অনেকক্ষণ ধরে সরানোর চেষ্টা করতেছি, এটা কিন্তু ফাইনালি সরে গিয়ে OR হয়ে যাবে। আর বাকি জিনিসটা থাকবে হচ্ছে x বার প্লাস y বার, তার উপরে একটা তোমার কি? তার উপরে একটা হোল বার। ঠিক আছে? এবং ফাইনালি পুরা জিনিসটার উপরে একটা বার দিতে কিন্তু আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে? সো দেখো, এই যে ফর্মটা আমরা নিয়ে আসলাম এইটা কিন্তু OR এবং NOT এর তোমার সম্মিলিত রূপ হিসাবে এখানে প্রকাশিত হচ্ছে। তো আমরা কিন্তু এইটাই চাচ্ছিলাম এতক্ষণ ধরে, যে আমাদের এই সামের যে মানটা সেটাকে আমরা যেন OR আর NOT এর ফর্ম হিসাবে লিখতে পারি। তো এখান থেকে আমরা যেই জিনিসটা বুঝতে পারলাম, একটা ইম্পোর্টেন্ট লার্নিং, সেটা হচ্ছে যে সবসময় ডাবল নট নিলেই কিন্তু কাজ করে না। ঠিক আছে? তো আমাদের অনেক সময় মডিফাই করে হচ্ছে এমনভাবে তোমার ফাংশনটাকে চেঞ্জ করতে হয় যেন আমাদের টার্গেটে আমরা পৌঁছাতে পারি। সেটা সবসময় ডাবল নট নিয়ে তারপর ডি মর্গানস রুল এপ্লাই করলেই যে হয়ে যাবে, বিষয়টা এরকম না। ঠিক আছে? যেমনটা এই যে এখানে আমার করতে হইছে যে আমাকে এই যে এই ২ টা টার্ম এক্সট্রা আনতে হইছে। তো এই জিনিসটা তোমাকে ইনটিউশন দিয়ে বুঝতে হবে। আদারওয়াইজ হচ্ছে তুমি কিন্তু এই জায়গায় এই জায়গায় গিয়ে আটকে যাবা। ঠিক আছে? ঠিক আছে? তো দেখো আমাদের সি এবং এস কে কিন্তু মডিফাই করা হয়ে গেছে। এখন হচ্ছে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই ২ টাকে ইমপ্লিমেন্ট করব নর গেট দিয়ে। ঠিক আছে? তো আমরা শুরু করি। তো আমাদের x আর y হচ্ছে এখানে ইনপুট ২ ক্ষেত্রেই। তো আমরা ইনপুট লাইন ২ টো হচ্ছে ড্র করি। আচ্ছা, এখানে হচ্ছে আমি সার্কিট ডায়াগ্রামটা হেডিং দিয়ে দিচ্ছি। সার্কিট ডায়াগ্রাম, সার্কিট ডায়াগ্রাম। সো এটা হচ্ছে আমাদের সার্কিট ডায়াগ্রাম ড্রইং করার পালা। সো আমাদের হচ্ছে ২ টা ইনপুট লাইন নিতে হবে। একটা হচ্ছে x, একটা হচ্ছে x, আরেকটা হচ্ছে আমাদের y। ঠিক আছে? আচ্ছা, তো x আর y ২ টা ইনপুট লাইন নিয়ে নিলাম। এখন এই ২ টা দিয়ে আমরা হচ্ছে C আর S কে NOR গেট দিয়ে বাস্তবায়ন করব। ঠিক আছে? আচ্ছা, ফার্স্ট অফ অল আমরা ক্যারিটা ইমপ্লিমেন্ট করে ফেলি। তো ক্যারি ইমপ্লিমেন্ট করার জন্য দেখো তোমার কিন্তু x বার আর y বার লাগবে। ঠিক আছে? সো x বার আর y বার কিন্তু আমার এই যে সামের ইমপ্লিমেন্টেশনেও লাগবে। ঠিক আছে? সামের ইমপ্লিমেন্টেশন আমাদের x বার আর y বার নিয়ে কাজ করতে হবে। তো আমরা এটা শুরুতেই তৈরি করে ফেলি, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। তো এটা হচ্ছে আমাদের x বারের লাইন, এটা হচ্ছে আমাদের y বারের লাইন। ঠিক আছে? এটা কিভাবে আসবে দেখো, যে আমরা এই x কে লাইন টেনে আমরা যদি একটা NOR গেটের মধ্যে দিয়ে পাঠাই দেই,
এক্সকে আমরা যদি লাইন টেনে নর গেটের মধ্যে দিয়ে পাঠাই দিই, ঠিক আছে? এবং সেটা কিভাবে পাঠাবো, যে আমরা এই ২ টা ইনপুটই হচ্ছে এক্স হিসাবে দিব। তাহলে কিন্তু আমাদের আউটপুট হিসেবে এক্স বার চলে আসবে, ঠিক আছে? তো সিমিলারলি আমরা একটা অর গেটের মধ্যে যদি ২ টা লাইনই ওয়াই দিয়ে দেই, তাহলে এখান থেকে আউটপুট হিসাবে কিন্তু ওয়াই বার চলে আসবে, ঠিক আছে? তো আমাদের এক্স বার আর ওয়াই বার কিন্তু নর গেট দিয়ে ইমপ্লিমেন্টেড হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে আমরা এই যে আস্তে, আস্তে সিআরএস ইমপ্লিমেন্টেশন এর দিকে আগাবো। আচ্ছা, ফার্স্ট অফ অল সিটা করি। সিটা কি, এক্স বার আর ওয়াই বারকে অর করে নট করতে হবে। দ্যাট মিনস এই যে এক্স বার আর ওয়াই বারকে যদি আমরা একবার একটা নর গেটের মধ্যে দিয়ে দেই, তাহলে আমাদের হয়ে যাবে। এই যে এটা হচ্ছে আমাদের এক্স বার, এটা হচ্ছে আমাদের এক্স বার, এটা হচ্ছে আমাদের ওয়াই বার। এই ২ টাকে হচ্ছে আমরা কি করব, একটা নর গেটের মধ্যে দিয়ে দিব, ঠিক আছে? তো তাই যদি দেই, দেখো আমাদের ক্যারি কিন্তু এখান থেকে জেনারেট হয়ে যাচ্ছে, ঠিক আছে? দ্যাট ইজ এক্স বার প্লাস ওয়াই বার হোল বার। আচ্ছা, এখন আমরা সামের দিকে যাই। সাম কি করবে? সাম হচ্ছে এক্স প্লাস ওয়াই হোল বার আর এক্স বার প্লাস ওয়াই বার হোল বার, এই ২ টাকে অর করে নর করবে, ঠিক আছে? এখন দেখো এই যে এক্স বার প্লাস ওয়াই বার হোল বার, এটা কিন্তু অলরেডি আমি ক্যারি হিসেবে তৈরি করছিলাম। এই যে এই জিনিসটা কিন্তু আমার অলরেডি আছে ক্যারি হিসাবে। এটা কিন্তু ক্যারির ভ্যালু, যেটা এই যে তুমি এখানে তৈরি করছো, ঠিক আছে? তোমার জাস্ট লাগবে কি, এই যে এক্স প্লাস ওয়াই হোল বার তৈরি করা, ঠিক আছে? তো এক্স প্লাস ওয়াই হোল বারটা হচ্ছে আমি তৈরি করি। দেখো এই যে এক্স থেকে একটা লাইন নিলাম, এক্স থেকে একটা লাইন, তারপরে হচ্ছে ওয়াই থেকে একটা লাইন নিলাম। এই ২ টাকে হচ্ছে আমি কি করব, একটা নর গেটের মধ্যে দিয়ে পাঠিয়ে দেব। তো এই হচ্ছে আমাদের নর গেট। তো নর গেটের মধ্যে দিয়ে যদি পাঠাই, তাহলে যে এই পার্টটুকু চলে আসবে, ঠিক আছে? এই যে এই পার্টটুকু আমাদের এক্স প্লাস ওয়াই হোল বার, এই পার্টটুকু আসলো। এখন আমাদের এই যে এক্স বার প্লাস ওয়াই বার হোল বার আর এক্স প্লাস ওয়াই হোল বার, এই দুটোকে আবার কি করতে হবে, নরের মধ্যে দিয়ে পাঠাতে হবে। এই ২টা যে পাইছি আমি, এই ২টাকে নতুন একটা নর গেটের মধ্যে দিয়ে পাঠাবো। তো এই যে এইটা থেকে একটা লাইন নিলাম, এটা থেকে একটা লাইন নিলাম, এই ২টাকে হচ্ছে নতুন একটা নর গেটের মধ্যে দিয়ে পাঠালাম। তাহলে আমি এখান থেকে পাবো হচ্ছে ফাইনালি আমার সাম এস, ঠিক আছে? তো দেখো আমি নর গেটের মাধ্যমে কিন্তু আমাদের এই হাফ অ্যাডারকে বাস্তবায়ন করে ফেলছি, ঠিক আছে? আচ্ছা, তো আমাদের গ নাম্বারের সলিউশন এখানেই শেষ। এরপরে ঘ নাম্বারে বলা হচ্ছে যে উদ্দীপকের বর্তনীটিতে একটি ইনপুটের সংখ্যা বৃদ্ধি করলে নতুন যে বর্তনীটি তৈরি হয় তা পূর্বের বর্তনীটি দ্বারা বাস্তবায়ন করো। আচ্ছা, তো পূর্বের বর্তনী আমাদের কি ছিল বলতো? পূর্বের বর্তনী ছিল হচ্ছে হাফ অ্যাডার। আর একটি ইনপুট বৃদ্ধি করলে আমাদের নতুন বর্তনীটি কি তৈরি হয় বলতো? সেটা হচ্ছে যে এই যে তুমি তো হাফ অ্যাডারে জাস্ট ২ টা ইনপুট দিতে পারো, কিন্তু তুমি যদি আরেকটা নতুন ইনপুট আনো যেটা হচ্ছে এক্সট্রা ক্যারি হ্যান্ডেল করবে, তাহলে তুমি ওইটাকে তখন বলবা এটা হচ্ছে ফুল অ্যাডার, তাই না? তাহলে আমাদের আল্টিমেটলি ঘ নম্বরে যে প্রবলেমটা সলভ করতে হবে সেটা হচ্ছে যে ফুল অ্যাডার তৈরি করতে হবে হাফ অ্যাডার দিয়ে, ঠিক আছে? তো এটা কিভাবে করা যায়? তো এটা খুবই সহজ, তুমি একটু অ্যানালাইসিস করলে এটা বুঝতে পারবা। এটা হচ্ছে যে আমাদের ফুল অ্যাডারের ইকুয়েশনগুলো এরকম ছিল। ফুল অ্যাডার তার জন্য ফুল অ্যাডারের জন্য ইকুয়েশন এরকম ছিল যে ফুল অ্যাডার তার সামের ইকুয়েশন হচ্ছে যে আমরা ২ বিট যদি ধরি এক্স ওয়াই, একটা ফুল অ্যাডারের ২ বিট যদি আমরা ধরি এক্স ওয়াই, সরি ৩ বিট যদি আমরা ধরি এক্স ওয়াই আর সি ইন, তাহলে তার যে সাম ভ্যালু আর ক্যারি আউট ভ্যালু তার ইকুয়েশনগুলো এরকম আসে। দেখো সাম আসে হচ্ছে এক্সর ওয়াই এক্সর সি ইন, ঠিক আছে? এখন দেখো আমাদের হাফ অ্যাডার কি করে, হাফ অ্যাডারের ২ ইনপুট যদি এক্স আর ওয়াই হয়, সে সাম হিসেবে দেয় হচ্ছে এক্স এক্সর ওয়াই, ঠিক আছে? তো তুমি দেখো তোমার হাফ অ্যাডার যে এক্স এক্সর ওয়াই দেয় সেটা কিন্তু ফুল অ্যাডারের মধ্যেও আছে। এই যে আমাদের এই পার্টটা কিন্তু ফুল অ্যাডার এর যে সাম ইকুয়েশন তার মধ্যেও আছে। তো তুমি কি করতে পারো, তুমি হচ্ছে হাফ অ্যাডার একটা নিয়ে তুমি হচ্ছে হাফ অ্যাডার 1 যদি বলো প্রথম হাফ অ্যাডারকে, তাহলে তার মধ্যে এক্স আর ওয়াই ইনপুট হিসেবে দিয়ে কিন্তু তুমি এক্স এক্সর ওয়াই পাবা, ঠিক আছে? আমি পাশাপাশি হচ্ছে সার্কিট ডায়াগ্রামটা ড্র করতে থাকি, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। তো ধরো এটা হচ্ছে আমাদের সেই হাফ অ্যাডার 1, এটা হচ্ছে হাফ অ্যাডার 1 যার ২ টা ইনপুট হচ্ছে এক্স আর ওয়াই। তাহলে তার যে সাম ভ্যালু হবে সেই সাম ভ্যালু, এটাকে আমরা যদি S1 বলি, এই S1 কিন্তু আল্টিমেটলি কি হচ্ছে আমাদের, এই S1 হচ্ছে এক্স এক্সর ওয়াই, ঠিক আছে? তো আমাদের অলরেডি এক্স এক্সর ওয়াই কিন্তু একটা হাফ অ্যাডার দিয়ে তৈরি করা সম্ভব হচ্ছে। এখন জাস্ট এই এক্স এক্সর ওয়াই বা S1 এর সাথে আমাদেরকে সি ইন কে এক্সর করতে হবে। তো আমরা এই S1 যেটা পাচ্ছি হাফ অ্যাডার 1 এর আউটপুট হিসেবে, সেটাকে আমরা কি করতে পারি,
নতুন একটা হাফ অ্যাডারে পাস করে দিতে পারি, ঠিক আছে? নতুন একটা হাফ অ্যাডার। তো এই যে ধরো নতুন একটা হাফ অ্যাডার আনলাম, যেটাকে আমরা বলবো হচ্ছে হাফ অ্যাডার 2। এইটার একটা ইনপুট হিসাবে হচ্ছে আমরা এই যে S1 দ্যাট ইজ এক্স XOR Y কে পাস করে দিতে পারি। তার সাথে আরেকটা ইনপুটে আমরা দিব হচ্ছে Cin, ঠিক আছে? তাহলে দেখো আল্টিমেটলি আমার S2 যেটা আসবে সেটা কিন্তু আসবে হচ্ছে X XOR Y XOR Cin। এটা হচ্ছে আমার একটা ফুল অ্যাডারের জন্য সামের ইকুয়েশনটা, ঠিক আছে? সো দেখো আমি কিন্তু দুইটা হাফ অ্যাডার দিয়ে আমার ফুল অ্যাডারের সাম ভ্যালুটা ক্যালকুলেট করে ফেলতে পারতেছি। আচ্ছা, এখন আসা যাক আমাদের আউটপুট ক্যারির ভ্যালুটা। আমরা দেখেছি যে আউটপুট ক্যারির অনেকগুলো ইকুয়েশন আছে, তার মধ্যে একটা হচ্ছে এরকম যে আমাদের আউটপুট ক্যারি CO এটা সমান হচ্ছে XY প্লাস CI অ্যান্ড X XOR Y, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের একটা আউটপুট ক্যারির জন্য ইকুয়েশন। আচ্ছা, এখন দেখো যে অলরেডি এই আউটপুট ক্যারির যে ইকুয়েশন সেখানে আমরা অলরেডি কিন্তু এই যে C XOR Y যে পার্টটা সেটা হাফ অ্যাডার 1 থেকে পাবো। সিমিলারলি XY যে পার্টটা এটা কিন্তু আমরা হাফ অ্যাডার 1 এর ক্যারি থেকে পাবো, ঠিক আছে? তো আমাদের এই যে দুইটা পার্ট XY আর X XOR Y ক্যারি আউটের দুইটা পার্ট, এটা আমরা হাফ অ্যাডার 1 থেকে পাচ্ছি। জাস্ট আমাদের এখন কি করতে হবে, এই যে CI কে হচ্ছে CI যেটা আমাদের এই যে এই ইনপুটটা এটাকে হচ্ছে আমাদের X XOR Y এর সাথে হচ্ছে অ্যান্ড করতে হবে এবং তার সাথে হচ্ছে আমাদের XY কে অর করতে হবে, ঠিক আছে? তো আমরা এই কাজটাই যদি এখন করি, দেখো আমাদের CI এখান থেকে একটা লাইন নেওয়া হলো, এরপরে হচ্ছে আমাদের S1 দ্যাট ইজ X XOR Y এখান থেকে একটা লাইন নেওয়া হলো, এই দুটোকে হচ্ছে আমরা অ্যান্ড করে দিচ্ছি, এই দুটোকে আমরা হচ্ছে অ্যান্ড করে দিচ্ছি। তো অ্যান্ড করলে কিন্তু আমাদের এই যে এই পুরো পার্টটা চলে আসবে, ঠিক আছে? এই যে এখান থেকে হচ্ছে এই পুরো পার্টটা চলে আসবে। তার সাথে এখন আমাদের কি করতে হবে, তার সাথে হচ্ছে আমাদের এখন এই যে XY যে পার্টটা দ্যাট মিনস এই যে ক্যারি 1 হাফ অ্যাডার 1 এর যে ক্যারি তাকে হচ্ছে আমাদের কি করতে হবে, অর করতে হবে, ঠিক আছে? তো আমরা হচ্ছে এই অরের কাজটা এখন যদি করি তাহলে ফাইনালি এখান থেকে আউটপুট হিসেবে পাবো হচ্ছে আউটপুট ক্যারি O, ঠিক আছে? CO। সো আমাদের হাফ অ্যাডারের মাধ্যমে কিন্তু ফুল অ্যাডার বাস্তবায়ন করা সম্ভব, সেটাই আমরা এখানে দেখানোর চেষ্টা করলাম। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো যে কিভাবে এই প্রবলেমটা সলভ করা যায়। নেক্সটে যাই, আমাদের লাস্ট যে কোশ্চেনটা সেখানে হচ্ছে দেখো একটা ব্লক ডায়াগ্রাম দেওয়া আছে। এই ব্লক ডায়াগ্রামে একটা পার্ট হচ্ছে এরকম ডট ডট করে দেওয়া আছে। তো আমাদের এই যে গ নম্বরের যে কোশ্চেন এখানে বলা হচ্ছে যে উদ্দীপকের ডট ডট বেষ্টিত ডিভাইসটি ব্যাখ্যা করো। তো আমরা একটু দেখি ডট ডট বেষ্টিত ডিভাইসটি আসলে কি। তুমি যদি খেয়াল করো যে এখানে হচ্ছে একটা ব্লক ডায়াগ্রাম দেওয়া আছে, সিম্পলি একটা ডিভাইস, কোন একটা ডিভাইস হবে যেটা কি করতেছে, যেটা হচ্ছে তিনটা ইনপুট নিতেছে, ঠিক আছে? এই যে 3 ইনপুট লাইন এবং তার বেসিসে সে কয়টা, এই 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, তো টোটাল 8টা আউটপুট হচ্ছে তোমাকে এই ডিভাইসটা দিচ্ছে, ঠিক আছে? তো 3টা ইনপুট নিয়ে 8টা আউটপুট দিচ্ছে। সো এটা কি ডিভাইস, আমরা অবশ্যই গেস করতে পারতেছি যে এটা হচ্ছে একটা 3 to 8 লাইন ডিকোডার, তাই না? তো এটা হচ্ছে একটা 3 to 8 লাইন ডিকোডার। আচ্ছা, তাই যদি হয় তাহলে এই ডিভাইসটিকে আমরা কিভাবে ব্যাখ্যা করব? তো আমাদেরকে যা যা করতে হবে সেটা হচ্ছে যে আমাদেরকে হচ্ছে এই ডিভাইসের জন্য ট্রুথ টেবিলটা ড্র করতে হবে, তারপর সার্কিট ডায়াগ্রামটা দেখাতে হবে, ঠিক আছে? এই কাজগুলো আমরা যদি করি তাহলে কিন্তু আমাদের এই প্রবলেমের সলিউশনটা চলে আসবে, ঠিক আছে? সো প্রথমেই যদি আমরা ট্রুথ টেবিলে যাই, আমাদের হচ্ছে এখানে 3টা ইনপুট যদি আমরা ধরি X Y Z, তাহলে আমাদের আউটপুট কয়টা হবে, টোটাল 8টা। তো আউটপুটগুলোকে আমরা এইভাবে লিখতে পারি, আউটপুটগুলো হচ্ছে আমাদের এইভাবে আসতে পারে আউটপুটগুলা, যে তোমার হচ্ছে D0 D1 D2 D3 D4। আমাদের আরো কিছু আউটপুট হবে, সেটা হচ্ছে যে আমরা যদি আরো কিছু আউটপুট নিই এখানে, আচ্ছা, সো আমরা যদি আরো কিছু আউটপুট নিই তাহলে সেটা হবে যে D5 D6 D7, ঠিক আছে? D7। আচ্ছা, সো এখন আমাদের এই 3 ইনপুটের জন্য যে কম্বিনেশনগুলো হয় সেগুলো হচ্ছে এখানে লিখে ফেলতে হবে। আচ্ছা, আমরা সেটার দিকেই যাচ্ছি। তো আমরা শুরু করি। এখানে হচ্ছে 3 ইনপুটের জন্য যে কম্বিনেশনগুলো হয় টোটাল 8টা কম্বিনেশন, সেই 8টা কম্বিনেশন হচ্ছে আমরা লিখে ফেলবো। তো X এর জন্য হচ্ছে 0 0 0 0 4টা 0, এরপরে 4টা 1 1 1 1 1। আচ্ছা, Y এর জন্য হচ্ছে 2টা 0 2টা 1, এইভাবে চলবে।
জেড এর জন্য হচ্ছে একটা 0 একটা 1 এভাবে চলতে থাকবে। আচ্ছা, এখন আমাদেরকে দেখতে হবে এই যে প্রত্যেকটা পার্টিকুলার কম্বিনেশনের জন্য কোন আউটপুট লাইনটা অ্যাক্টিভ হবে। আমরা জানি যে 0, 0, 0 এই ইনপুট কম্বিনেশনের জন্য আমাদের হচ্ছে D0 লাইনটা অ্যাক্টিভ হবে। দ্যাট মিনস D0 তে 1 পাবো আর বাকি সব জায়গায় হচ্ছে 0। আচ্ছা, তারপর 0, 0, 1 এই কম্বিনেশনের জন্য শুধুমাত্র D1 অ্যাক্টিভ হবে। বাকি সব জায়গায় 0। এরপরে 0, 1, 0 এটার জন্য হচ্ছে D2 অ্যাক্টিভ হবে। বাকি সব জায়গায় 0। তো তোমরা আশা করি প্যাটার্নটা বুঝতে পারছো। তো আমি বাকিগুলো লিখে ফেলি যে পরেরটার জন্য হচ্ছে আমাদের D3 অ্যাক্টিভ হবে। এর পরেরটার জন্য হচ্ছে আমাদের D4 অ্যাক্টিভ হবে। এর পরেরটার জন্য হচ্ছে আমাদের D5 অ্যাক্টিভ হবে। এর পরেরটার জন্য হচ্ছে আমাদের D6 অ্যাক্টিভ হবে এবং ফাইনালি লাস্টেরটার জন্য হচ্ছে আমাদের D7 অ্যাক্টিভ হবে। আচ্ছা, তো আমরা হচ্ছে এই যে টোটাল 8টা কম্বিনেশনের জন্য যে আউটপুট সেটা হচ্ছে এখানে লিখে ফেলেছি। ঠিক আছে? এখন কাজ হচ্ছে আমাদের এই প্রত্যেকটা আউটপুট লাইনের জন্য ইকুয়েশনটা বের করা। ঠিক আছে? D0 থেকে D7 পর্যন্ত প্রত্যেকটা আউটপুট লাইনের জন্য ইকুয়েশনটা বের করা এবং তার জন্য ফাইনালি সার্কিট ডায়াগ্রামটা ড্র করা। সো আমরা একটা করে যদি করি, দেখো D0 এটার জন্য আমাদের আউটপুটটা কি হবে? যে আমরা যদি এসওপি করি, দেখো D0 এটার জন্য যদি এসওপি করি আমরা দেখতে পাবো যে D0 সমান আসবে হচ্ছে x বার, y বার, z বার। ঠিক আছে? D0 1 হবে এই যে x বার, y বার, z বার এই কম্বিনেশনের জন্য। এরপরে আমরা যদি D1 এর জন্য হচ্ছে আউটপুট ইকুয়েশনটা লিখতে চাই, আমরা দেখতে পারতেছি যে D1 এইটা 1 হয় হচ্ছে x বার, y বার, z এই লজিক্যাল টার্মের জন্য। ঠিক আছে? x বার, y বার, z। এরপরে হচ্ছে D2 এইটা 1 হয় কখন? যদি আমরা লজিক্যাল টার্ম নেই হচ্ছে x বার, y, z বার। x বার, y, z বার। আচ্ছা, এরপরে হচ্ছে D3 এটার জন্য হচ্ছে আমরা যদি লজিক্যাল টার্মটা লিখি এটা হবে হচ্ছে x বার, y, z। ঠিক আছে? x বার, y, z। এরপরে হচ্ছে D4। তো D4 এর জন্য হচ্ছে আমরা এখানে লজিক্যাল টার্মটা পাবো হচ্ছে x, y বার, z বার। ঠিক আছে? x, y বার, z বার। এরপরে হচ্ছে D5 এর জন্য আসবে হচ্ছে আমাদের x, y বার, z। ঠিক আছে? x, y বার, z। এরপরে হচ্ছে D6 যদি নেই, D6 নিলে আসবে হচ্ছে x, y, z বার। x, y, z বার। ফাইনালি D7 এর জন্য লজিক্যাল টার্মটা আসবে হচ্ছে x, y, z। ঠিক আছে? x, y, z। তো দেখো আমরা হচ্ছে এসওপি করে টোটাল 8টা হচ্ছে লজিক্যাল টার্ম লিখে ফেলছি D0 থেকে D7 এর জন্য। সো আমাদের লজিক্যাল টার্মগুলো যেহেতু লেখা শেষ, এখন হচ্ছে এগুলো দেখে, দেখে আমরা সার্কিট ডায়াগ্রাম কিন্তু বানিয়ে ফেলতে পারবো। ঠিক আছে? আমি যদি সার্কিট ডায়াগ্রাম বানানোর চেষ্টা করি, শুরুতেই হচ্ছে আমাদেরকে ইনপুট লাইনগুলো এখানে নিতে হবে x, y আর z এর জন্য 3টা ইনপুট লাইন। ঠিক আছে? তো আমরা এই যে 3টা ইনপুট লাইন নিয়ে নিলাম x, y আর z এর জন্য। এখন হচ্ছে আমাদের একটা, একটা করে আউটপুট বিল্ড করতে হবে। ফার্স্ট অফ অল হচ্ছে x বার, y বার, z বার। আচ্ছা, আমরা এর সাথে, সাথে হচ্ছে নটটাও এখানে ক্যালকুলেট করে ফেলতে পারি। ঠিক আছে? এই যে এটা হচ্ছে আমাদের x নট। এরপর আসবে হচ্ছে আমাদের এখান থেকে y নট। এরপর এখান থেকে আসবে হচ্ছে আমাদের z নট। আচ্ছা, তো এটা হচ্ছে y নট, এটা হচ্ছে z নট। ঠিক আছে? আচ্ছা, তো আমরা হচ্ছে x, y, z এবং x নট, y নট, z নট ক্যালকুলেট করছি। এখন হচ্ছে একটা, একটা করে করব। এই x বার, y বার, z বার এটা হচ্ছে আমরা এখান থেকে নিতে পারি x বার, y বার, z বার এবং এই 3টাকে হচ্ছে আমরা AND গেটের মধ্যে দিয়ে পাঠিয়ে দেব। সো এই দেখো এখান থেকে আমরা পাচ্ছি D0। এরপর হচ্ছে x বার, y বার, z এই 3টাকে নিব। এটা হচ্ছে আমাদের x বার, এটা হচ্ছে আমাদের x বার, এরপরে হচ্ছে y বার নিব, এটা হচ্ছে আমাদের y বার, এরপরে হচ্ছে আমরা z নিব, এটা হচ্ছে আমাদের z। এই 3টাকে AND গেটের মধ্যে দিয়ে পাঠিয়ে দিব। এটা হচ্ছে আমাদের D1। এরপর x বার, y, z বার এটা হচ্ছে আমাদের x বার, এরপরে এটা হচ্ছে আমাদের y এবং ফাইনালি আমাদের z বার, এটা হচ্ছে আমাদের z বার। সো এইটা হচ্ছে আমাদের D2।
এরপরে হচ্ছে এক্স বার ওয়াই জেড। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের এক্স বার, এরপরে হচ্ছে ওয়াই জেড, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে জেড, ঠিক আছে? এটা হচ্ছে D3। আচ্ছা, তো D3 পর্যন্ত আসছি। এরপরে হচ্ছে D4 এক্স ওয়াই বার জেড বার, D4 এটা হচ্ছে এক্স ওয়াই বার জেড বার, এক্স ওয়াই বার জেড বার, এটা হচ্ছে আমাদের D4। তো এরপরে যদি করি, এরপরে কি আসবে? এরপরে আসবে হচ্ছে আমাদের D5 এক্স ওয়াই বার জেড, তো এটা হচ্ছে আমাদের এক্স, এটা হচ্ছে ওয়াই বার এবং এটা হচ্ছে জেড, তো এই তিনটা নিয়ে অ্যান্ড করলে আসবে হচ্ছে আমাদের D5। আচ্ছা, এরপর আসতেছে হচ্ছে আমাদের D6 এ এক্স ওয়াই জেড বার, ঠিক আছে? এক্স ওয়াই জেড বার, তো আমাদের এখান থেকে আসতেছে হচ্ছে এক্স, এখান থেকে আসতেছে এক্স, এরপরে হচ্ছে ওয়াই, এটা আসতেছে ওয়াই, এরপর ফাইনালি আসতেছে জেড বার, এটা হচ্ছে আমাদের জেড বার, ঠিক আছে? তো এই তিনটা অ্যান্ড করলে আসতেছে হচ্ছে D6। আচ্ছা, ফাইনালি D7 হচ্ছে এক্স ওয়াই জেড। সো D7টা হচ্ছে এখানে আমরা করি, D7টা হচ্ছে এক্স ওয়াই জেড, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে আমাদের জেড। তো এই যে আমাদের D7 এখানে চলে আসছে। সো টোটাল 8টা আউটপুট হচ্ছে আমরা বের করছি, তার জন্য সার্কিট ডায়াগ্রাম এখানে ড্র করছি। সো এইটুকু করলেই কিন্তু আমাদের এই ডিকোডারকে এক্সপ্লেইন করা হয়ে যাবে, ঠিক আছে? তো এই পর্যন্ত করতে পারলেই হবে। আচ্ছা, নেক্সটে হচ্ছে আমরা পরের কোশ্চেনে যাই। এখানে বলা হচ্ছে উদ্দীপকের চিত্রে চতুর্থ, পঞ্চম ও সপ্তম ক্লক পালসের প্রয়োগে এক্স ওয়াই জেড এর মান কি হবে, ঠিক আছে? আচ্ছা, আমরা একটু ডিভাইসটা দেখি। এখানে বেসিক্যালি আমাদেরকে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে একটা আমাদের অ্যাসিঙ্ক্রোনাস কাউন্টার, ঠিক আছে? কাউন্টার দেওয়া আছে। কিভাবে বুঝলাম? যে দেখো, তুমি খেয়াল করো যে একটা মাত্র ক্লক পালস দেওয়া আছে একটা ফ্লিপ ফ্লপে। এই যে ক্লক দেখে তো বুঝে গেছি যে এটা একটা সিকোয়েন্সিয়াল সার্কিট। আচ্ছা, তো এই ক্লকটা শুধুমাত্র একটা ডিভাইসে দেওয়া আছে। পরের ডিভাইসে দেখো এই ফ্লিপ ফ্লপের যে আউটপুট সেটি কিন্তু পরের ডিভাইসগুলোতে যাচ্ছে, ঠিক আছে? তো এটা যে একটা সিকোয়েন্সিয়াল ডিভাইস, এবং আরো স্পেসিফিকভাবে বলতে গেলে এটা যে একটা অ্যাসিঙ্ক্রোনাস কাউন্টার, এটা কিন্তু আমি যে এই স্ট্রাকচার দেখেই বুঝে গেছি যে শুধুমাত্র একটা ফ্লিপ ফ্লপে ক্লক আর বাকিগুলোতে হচ্ছে আগের ফ্লিপ ফ্লপের আউটপুটকে ক্লক হিসেবে নেওয়া হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, তো এটা একটা কাউন্টার। আচ্ছা, এখন আমাদেরকে বলছে এই কাউন্টার 3 বিট কাউন্টার, 3 বিট অ্যাসিঙ্ক্রোনাস কাউন্টার, তার চতুর্থ, পঞ্চম ও সপ্তম ক্লক পালসের প্রয়োগে এক্স ওয়াই জেড এর মান কি হবে, ঠিক আছে? তো এটা হচ্ছে একটা অ্যাসিঙ্ক্রোনাস রিপল আপ কাউন্টার, অর্থাৎ 0 থেকে সে হচ্ছে উপরের দিকে গুনবে। তো তাই যদি হয় তাহলে আমরা এখানে কি পাবো? দেখো, যে প্রথমে আমাদের এক্স ওয়াই জেড যদি চিন্তা করা হয়, তুমি এই জিনিসটা যদি বুঝতে পারো যে এটা একটা রিপল আপ কাউন্টার, ঠিক আছে? তাহলে তোমার বাকি জিনিস বোঝা কিন্তু সহজ হবে। এটা হচ্ছে একটা 3 বিট রিপল আপ কাউন্টার বা অ্যাসিঙ্ক্রোনাস কাউন্টার। আচ্ছা, তো এইটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা বাকি জিনিসগুলো ইজিলি বুঝতে পারবো। দেখো, যে আমাদের ইনিশিয়ালি যখন 1 নম্বর ফ্লিপ ফ্লপে, এই যে 1 নম্বর ফ্লিপ ফ্লপটা হচ্ছে এইটা, 1 নম্বর ফ্লিপ ফ্লপটা হচ্ছে এইটা, এই যে এটা হচ্ছে ফ্লিপ ফ্লপ 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3। তো আমাদের ইনিশিয়ালি যখন 1 নম্বর ফ্লিপ ফ্লপে কোনো ধরনের ক্লক পালস দেওয়া হয় নাই, অর্থাৎ আমরা যখন 0th ক্লকে আসি, তখন কিন্তু এক্স ওয়াই জেড এই তিনটাতেই 0 0 0 আছে, ঠিক আছে? আচ্ছা, এরপর যখন আমরা ফার্স্ট ক্লক পালস দিব তখন কি হবে? দেখো, তখন যেটা হবে যে আমাদের এই প্রথম যে ফ্লিপ ফ্লপটা আছে তার এখান থেকে এই যে এটা আমরা যদি ডি ফ্লিপ ফ্লপ ইউজ করি তাহলে আমরা বলবো যে কিউ বার যেটা, এটাই আসলে এই যে ডি এর ইনপুট হিসেবে দেওয়া হচ্ছে, ঠিক আছে? তো তুমি যদি এইটা করো যে কিউ বার এটাকেই হচ্ছে ডি এর ইনপুট হিসেবে দাও, তাহলে দেখবা যে প্রতি ক্লক পালসে এই জিনিসটা কিন্তু টগল করবে। কেন? কারণ তোমার এখানে কিউ এর যে ভ্যালুটা ছিল ইনিশিয়ালি, এই যে নিচে হচ্ছে আমি কিউ দেখাচ্ছি, কিউ এর যে ভ্যালু ছিল ইনিশিয়ালি, কিউ এর ভ্যালু কত ছিল? 0। এই যে ক্লক পালস যখন আমরা দেই নেই তখন কিউ এর ভ্যালু বা কিউ নট বলতে পারো এটাকে, বা কিউ ওয়ান যাই বলো, মানে প্রথম ফ্লিপ ফ্লপের আউটপুট, ওইটা বোঝানোর জন্য তুমি কিউ ওয়ান ইউজ করতে পারো। তো এই কিউ ওয়ান এর যে ভ্যালু ওইটা কিন্তু ইনিশিয়ালি কি ছিল? 0 ছিল, ঠিক আছে? যেটাকে আসলে আমরা আমাদের এই কোশ্চেনে এক্স হিসেবে দেখতে পাচ্ছি। তো এই এক্স এর মান বা যেটাকে আমরা বলতেছি কিউ ওয়ান, এটা আসলে শুরুতে 0 ছিল, ঠিক আছে? এবং কিউ বার হচ্ছে 1 ছিল। তো যেই মাত্র তুমি ক্লক পালস দিবা, তোমার এই
কিউ বারের যে ভ্যালুটা যেটা 1 হিসেবে বসেছিল সেটা কিন্তু ডি তে চলে আসবে। আর ডি তে 1 চলে আসা মানে হচ্ছে কিউ 1 এও 1 চলে আসা। অর্থাৎ এক্সটা কিন্তু তোমার কি হয়ে যাবে বলো তো? এক্সটা 1 হয়ে যাবে। ঠিক আছে? তো তুমি দেখতে পাবা যে তোমার একটা তোমার ক্লক পালস পরে গিয়েই তুমি দেখতে পাবা যে তোমার যে আউটপুটটা সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে? সেটা চেঞ্জ হয়ে গেছে হচ্ছে এই যে এক্স হয়ে যাবে 0 থেকে 1 আর বাকিগুলো কিন্তু চেঞ্জ হবে না। কেন? এটা একটা কোয়েশ্চেন। এর কারণ হচ্ছে যে তুমি এই যে কিউ যেটা আছে এটাকেই কিন্তু কি দিচ্ছ বলো তো? এটাকেই কিন্তু পরের ফ্লিপ ফ্লপের তোমার হচ্ছে ক্লক পালস হিসাবে দিচ্ছ। তো যেহেতু তোমার এখানে আমরা ফ্লিপ ফ্লপ যেগুলো ইউজ করি সেগুলো সাধারণত হয় তোমার এজ ট্রিগার্ড। ঠিক আছে? এজ ট্রিগার্ড অর্থাৎ তোমার ক্লকের ভ্যালু যখন 0 থেকে 1 এ ফল করবে তখন শুধুমাত্র ওই ফ্লিপ ফ্লপটা ট্রিগার হবে। ঠিক আছে? তো তুমি যখন এই প্রথম ফ্লিপ ফ্লপে 0 থেকে 1 বানাবা, এই কিউ এর মানটা, কিউ 1 এর মানটা 0 থেকে যখন 1 বানাবা তখন কিন্তু আমাদের এইখানে দ্বিতীয় ফ্লিপ ফ্লপটা ট্রিগার হবে না। ঠিক আছে? দ্বিতীয় ফ্লিপ ফ্লপটা ট্রিগার হবে না, এটা বুঝতে হবে। তো প্রথম ক্লক পালসের পরে কিন্তু দ্বিতীয় ফ্লিপ ফ্লপটা ট্রিগার হবে না। দ্বিতীয় ফ্লিপ ফ্লপ ট্রিগার হবে 2টা ক্লক পালস পর। ঠিক আছে? তো যেটা হবে যে তোমার প্রথম ফ্লিপ ফ্লপের আউটপুট প্রতি ক্লক পালসেই চেঞ্জ হতে থাকবে। এইভাবে প্রতি ক্লক পালসেই তার আউটপুট কিন্তু চেঞ্জ হতে থাকবে, অর্থাৎ টগল করতে থাকবে 0 থেকে 1, 0 থেকে 1, 0 থেকে 1 এইভাবে চলতে থাকবে। ঠিক আছে? সো সে যেহেতু 3 বিট কাউন্টার, সো টোটাল 8 বার হচ্ছে সে কাউন্ট করবে। সো এইভাবে সে প্রতিবার 0 থেকে 1 হতে থাকবে। কিন্তু দ্বিতীয় ফ্লিপ ফ্লপ যেহেতু সে আগের আউটপুট থেকে ক্লক নিচ্ছে এই কারণে সে হচ্ছে প্রতি 2 ঘর পর হচ্ছে টগল করবে। এই দেখো 2 ঘর হয়ে গেছে, এইবার হচ্ছে সে টগল করছে। কেন? কারণ এই যে এই এক্সটাকেই কিন্তু আমরা এই দ্বিতীয় ফ্লিপ ফ্লপের জন্য কি হিসাবে দিচ্ছি? ক্লক হিসাবে দিচ্ছি। সো এই যে এক্সটা হচ্ছে যখন 1 থেকে 0 হবে এই যে তখনই কেবলমাত্র আমাদের দ্বিতীয় ফ্লিপ ফ্লপ ট্রিগার হবে এবং ট্রিগার হয়ে সেও তার আউটপুট ভ্যালু চেঞ্জ করবে, 0 থেকে 1 হবে। তো এইভাবে হচ্ছে ওয়াই হচ্ছে 2 ঘর পর টগল করবে। ঠিক আছে? এখন তুমি নিশ্চয়ই বুঝতে পারতেছো জেড এর ক্ষেত্রে কি হবে, যে এক্স 1 ঘর পর টগল করতেছে, ওয়াই 2 ঘর পর। আমি একটু জিনিসগুলো লিখে দেই নিচে। দেখো আমাদের এক্স এটা হচ্ছে 1 ঘর পর টগল, ওয়াই হচ্ছে 2 ঘর পর টগল। তাহলে তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে আমাদের জেড কি করবে। জেড সে কিন্তু ওয়াই থেকে তোমার হচ্ছে ক্লক পাচ্ছে, ওয়াই এর আউটপুটটা তার মধ্যে ক্লক হিসেবে যাচ্ছে, তাহলে সে হচ্ছে 4 ঘর পর টগল করবে। ঠিক আছে? সে হচ্ছে 4 ঘর পর টগল করবে। ঠিক আছে? তো এই জিনিসটাই হচ্ছে আমরা ফাইনাল লিখে দিতে পারি এখানে। দেখো আমাদের এই জেড সে হচ্ছে 4 ঘর পর টগল করতেছে। ঠিক আছে? 4 ঘর পর টগল করতেছে। তো আমাদের কোশ্চেনটা কি ছিল একটু দেখি আমরা। আমাদের কোশ্চেনে বলা ছিল যে চতুর্থ, পঞ্চম এবং সপ্তম ক্লক পালস প্রয়োগের পর XYZ এর মান কি হবে এটা বের করতে বলছে। তো আমরা দেখি চতুর্থ ক্লক পালস কই দিছি। এটা ফার্স্ট ক্লক পালস, সেকেন্ড, থার্ড, ফোর্থ। এই দেখো এটা হচ্ছে চতুর্থ ক্লক পালস। এই যে এটা হচ্ছে আমাদের সেই চতুর্থ ক্লক পালস। এরপরে আমাদের কি বের করতে বলছিল? এরপরে হচ্ছে পঞ্চম এবং সপ্তম। এই যে এটা হচ্ছে আমাদের পঞ্চম এবং ফাইনালি এটা হচ্ছে আমাদের সপ্তম ক্লক পালস। তো দেখো তুমি এই 3টা ক্লক পালসের জন্য কিন্তু XYZ এর মানের একটা কি পাচ্ছ? সেট পাচ্ছ। এই যে চতুর্থ ক্লক পালসে XYZ হচ্ছে এরকম, এই যে 001, পঞ্চম ক্লক পালসে XYZ হচ্ছে 101 এবং সপ্তম ক্লক পালসে XYZ হচ্ছে 111। ঠিক আছে? সো আমরা হচ্ছে এখান থেকে XYZ এর মানটা কিন্তু পেয়ে যাচ্ছি। তো এই ছিল হচ্ছে আমাদের এই কোশ্চেনের সলিউশন। তো প্রথমত আমরা ডিটেক্ট করছি যে এটা একটা 3 বিট ট্রিপল আপ কাউন্টার। তারপরে ট্রিপল আপ কাউন্টারের প্রপার্টি আমরা ইউজ করে এখানে হচ্ছে গেস করতে পারছি যে চতুর্থ, পঞ্চম এবং সপ্তম ক্লক পালসে XYZ এর মান কি হবে। ঠিক আছে? তো এটাই ছিল হচ্ছে এই কোশ্চেনের সলিউশন। তো আশা করি তোমরা সলিউশনটা বুঝতে পারছো। এরই মধ্য দিয়ে আমাদের ক্লাসটা শেষ হচ্ছে। সবাইকে এই ক্লাস করার জন্য অসংখ্য ধন্যবাদ রইল। আশা করছি পরবর্তী কোনো লেকচার সিরিজে তোমাদের সাথে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।